আপনি কি এখানকার পাহাড়ি লোক? মেইন রোডে যাব, কোন দিক দিয়ে একটু বলতে পারেন? মাথা ঘুরিয়ে পাশ ফিরে তাকায় ফারহান। একটা নীল শাড়ি পরা মেয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথাটা বলল। কিছুটা বিরক্তিকর দৃষ্টি নিয়ে সে বলতে লাগলো, আপনি কি আমাকে বললেন? জি, এখানে তো আপনি ছাড়া কেউ নেই, তাই আপনাকেই বলবো স্বাভাবিক। আমাকে দেখে কি উপজাতি মনে হয়? কিছুটা রাগান্বিত হয়ে কথাটা বলল ফারহান। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে এখন কিছুটা ভয়ের ছাপ। হয়তো ফারহানের রাগী চেহারা দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছে। ফারহান বসা থেকে উঠে দাঁড়ায় এবার। পাশে থাকা গিটারটা হাতে নেয়। কিছুটা কাছে যায় মেয়েটার। সন্ধ্যা নেমেছে বিদায় দূর থেকে ভালো করে দেখতে পায়নি মেয়েটাকে। 18 কি 19 বছর বয়সী হবে হয়তো। চুলগুলো খোপা করা, খোপার চারপাশে বেলি ফুল লাগানো। নীল শাড়িতে বেশ মানিয়েছে মেয়েটাকে। এভাবে একটা অপরিচিত ছেলেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হয় মেয়েটা। না, চুপ করে থাকলে চলবে না, রাত যে প্রায় হয়ে এসেছে। সরি, আসলে আপনার পোশাক দেখে এখানকার স্থানীয় ভেবেছিলাম, দূর থেকে ভালো করে চেহারা দেখতে পাইনি। মেয়েটার কণ্ঠে একটা কান্না কান্না ভাব আছে। ফারহান বুঝলো মেয়েটা হয়তো বিপদে পড়েছে, ঘাবড়ে আছে খুব। ফারহান স্বাভাবিকভাবে বলতে লাগলো, আমরা একটা গ্রুপ, এখানে মাঝে মাঝে ক্যাম্পিং করতে আসি, তাই গ্রুপ ফটো তুলতে স্থানীয়দের মতো সাজ দিয়েছি। আপনি ট্যুরিস্ট? মাঝে মাঝে আসেন, তার মানে জায়গাটা চেনেন হয়তো। চিনি মোটামুটি। আমাকে একটু হেল্প করবেন প্লিজ? আমি জঙ্গলে একটা ডাকঘর খুঁজতে গিয়ে রাস্তাটা হারিয়ে ফেলেছি। রাতও হয়ে গিয়েছে, একটু মেন রোড অবধি পৌঁছে দেবেন? খুব আকুতি ভরা কণ্ঠে কথাটা বলল মেয়েটা। অন্য সময় হলে সোজা এড়িয়ে যেত ফারহান। আত্মীয় আর কিছু ফ্রেন্ড বাদে মেয়েদের বরাবরই সে এড়িয়ে যেতে পছন্দ করে। তার মতে মহাপুরুষরা যত নারী নামক জাতিটার কাছ থেকে দূরে গিয়ে সাধনা করবে ততই সফলতা পাবে। কিন্তু রাতের অন্ধকারে একটা মেয়েকে একা ফেলে ক্যাম্পে চলে যেতে বিবেকও বাঁচছে। এমন সময় হঠাৎ পিছনে একসাথে অনেকের কণ্ঠ পেয়ে তাকায় ফারহান ও মেয়েটা। ডুড, কার সাথে লুকিয়ে প্রেম করছিস? জোরে চিল্লিয়ে কথাটি বলে একটা মেয়ে, নাম অরু, ফারহানের কাজিন। সবাই তাড়াতাড়ি হাতে কয়েকটা হারিকেন নিয়ে ফারহানের কাছে আসেন। কি রে? তোরা যেমন ভাবছিস তেমন কিছু না। ওরু, উল্টাপাল্টা বকবি না একদম। ফারহান বুঝেছে এদের তাড়াতাড়ি সবটা না বললে একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। ফারহান কাছে গিয়ে ওদেরকে সবটা বুঝিয়ে বলল। ফারহানের কথা শুনে ওরা চারজনই মেয়েটার কাছে এলো। ওরও খুব নরম স্বরে মেয়েটাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? খুব ছোট করে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় মেয়েটা, অন্তরা। ভয় পেও না, ফারহানের সাথে তোমার কথা হয়েছে অবশ্য। আমি ওর কাজিন ওরু। আর আমার সাথে এই মেয়েটা ফারহানের ছোট বোন ফারিয়া। তুমি হয়তো ওর বয়সী। আর ওই চামচিকার মতো ছেলে দুটো ফারহানের ফ্রেন্ড, আরিয়ান আর সায়ান। এই মুটকি, চামচিকা বললি কাকে? খুব রাগ নিয়ে কথাটা বলল। আরিয়ান ওরও একটা ঠোঁট বাঁকিয়ে আবার অন্তরার দিকে ফিরে তাকায়। একটা মুচকি হেসে আবার বলতে শুরু করে, কিছু মনে করো না আবার, তুমি করেই বলছি। তুমি হয়তো আমাদের সবার ছোটই হবে। না না আপু, আমি কিছু মনে করিনি। তুমি নাকি ডাকঘর খুঁজতে এসে হারিয়ে গিয়েছো? নীল ডাকঘরটা বুঝি? হ্যাঁ আপু, সেটাই। এখানে নাকি ডাকঘর আছে। পাহাড়ি এলাকায় তো ভালো নেটওয়ার্কও নেই। খুব আগ্রহ নিয়ে এসেছিলাম, এই চিঠিটা শখ করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অন্তরা আর কিছু না বলে মুখটা মলিন করে নিল। শখ পূরণ করতে এসে নিজেই হারিয়ে গিয়েছে। সবাই ওর ব্যাপারটা বুঝতে পেরেছে। ফারিয়া ওর হাত ধরে ওকে প্রশ্ন করতে লাগলো, এখন আমাদের সাথে ডাকঘরের কাছে যাবে নাকি বাড়ি ফিরবে? বাড়িতেই ফিরবো। কাল আমার বোনকে নিয়ে আসবো চিঠি ফেলতে। ও এখানে থাকে, সব রাস্তা চেনে। তুমি কি এই প্রথম চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আসলে? হ্যাঁ আপু, এটাই প্রথম। ফুপি বাড়ি বেড়াতে এসেছি। একবার যখন এসেইছো, কাল আমাদের ক্যাম্পে ঘুরে যাবে। অনেক উপজাতিদের সাথে দেখা করতে পারবে। আমাদের দেখো, সবাই তাদের মতো সেজেছি। একবার এই জায়গার প্রেমে পড়লে বারবার আসতে ইচ্ছে করবে। আমার মনে হয় এখানে আমরা কেউ গল্প করতে আসিনি, কাজ আছে কাল অনেক। খামাখা অপরিচিত কারোর সাথে কথা বলে সময় নষ্ট করার মানেই হয় না। একটু কর্কশ কণ্ঠে বলে উঠল ফারহান। সবাইকে তো মিশুকি মনে হয়, শুধু এই লোকটাকে অদ্ভুত মনে হচ্ছে অন্তরার কাছে। ফারিয়া ফারহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, ভাইয়া, তুই কবে শুধরাবি বলতো? যাই হোক, চলো অন্তরা, সবাই মিলে তোমাকে দিয়ে আসি। আমাদের গাড়ি পাশে দাঁড় করানো আছে। এর মাঝে সায়ান চোখে চশমাটা খুলে হাতে নিয়ে বলল, সবার যেতে হবে কেন? ক্যাম্পে কাজ আছে অনেক, তোরা ক্যাম্পে যা।
আমি দিয়ে আসি। একদম না। সাথে সাথে এক শ্বাসে কথাটা বলে উঠল ফারহান। সে জানে সায়ানের সাথে কোনো মেয়ে পাঠানো মানে শিয়ালের কাছে মুরগি পাহারা দেয়া। সায়ান তার সবকিছুতে ফারহানের নিষেধাজ্ঞা দেখে কিছু বলতেই যাবে, ওরূপ পরিস্থিতি সামলে বলে, থাক, কোনো ছেলেকে যেতে হবে না, তোরা তাড়াতাড়ি ক্যাম্পে যা। এখানকার সবাই ততটা শিক্ষিত না, ছেলে মেয়ে একসাথে একা দেখলে খারাপ কিছু ভাবতেই পারে। আমি আর ফারিয়া ওকে বাসায় নিয়ে আসছি, তোরা ক্যাম্পে যা। কি বলিস ফারহান? ফারহান সম্মতি জানালো। কেন যেন একটা লিডারশিপ কোয়ালিটি আছে ফারহান ছেলেটার মাঝে। তার কথার বাইরে গিয়ে কেউ কিছু করতে বা বলতে পারে না। থামান আপু, এই যে আমার ফুপি বাড়ি। অন্তরার কথা শুনে ওরও গাড়িটা থামিয়ে দেয়। অন্তরা গাড়ি থেকে নেমে কৃতজ্ঞতা নিয়ে ওদের দিকে তাকায়। আপু, ভেতরে এসে একটু চা বিস্কিট খেয়ে যান। সময় নেই গো, অন্য একদিন ঠিক আসবো। আজ আমরা আসি, তুমি কাল আসবে কিন্তু দেখা করতে। ডাকঘরে চিঠিও ফেলতে পারবে। হ্যাঁ আপু, আসবো। ওরু আর ফারিয়া বিদায় নিয়ে চলে গেল। আর অন্তরা নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এখন বাসায় তাকে না পেয়ে মা বাবা পুরো বাড়ি মাথায় নিয়েছে। তাড়াতাড়ি সে বাসায় প্রবেশ করলো। একটা কাঁপুনি দিয়ে উঠলো সারা শরীরে। শীত যে এসে গিয়েছে এটাই হয়তো তার প্রমাণ। উঠে বসে জানালাটা খুললো অন্তরা। কম্বলটা আরেকটু টেনে পা দুটো ঢেকে দিল। বাহিরে আলো ফুটেছে ভালো করে, তবে গাছগাছালিতে ভরপুর থাকায় ততটা আলো গাছের পাতা ভেদ করে আসতে পারছে না। চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাড়িগুলো আসলেই খুব সুন্দর। কিরে, কি ভাবছিস? কফিটা তো ঠান্ডা হয়ে গেল। মামাতো বোন জেরিনের ডাক শুনে ধ্যান ভাঙে অন্তরার। সত্যিই তো, সেই কখন মা কফিটা রেখে গিয়েছে কে জানে। প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্তরা মগটা হাতে নিয়ে একটা চুমুক দেয়। এত মিষ্টি আবহাওয়ায় শীতের সকালে এক কাপ কফি যেন দিনটাকে পুরো রিফ্রেশ করে দেয়। তোরা খুব লাকি। এমন মনে হওয়ার কারণ? এই যে এত সুন্দর গ্রামীণ পরিবেশে থাকতে পারছিস। আমাদের ঢাকা শহরে কি আর এমন পরিবেশ দেখা যায়? উদাস হয়েছিস? থাক, যখন সময় পাবি বেড়াতে আসবি এখানে। আব্বুর এখানে এক অফিসে ট্রান্সফার হয়েছে কয়েক মাস আগে। প্রথমে বেশ রাগ করেছিলাম আব্বুর উপরে, এই জঙ্গলে থাকবো কি করে তা ভেবে। তবে এখন আমি নিজেই এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি। শুধু জায়গা নাকি, মানুষগুলোরও। তার বলতে, এখানকার উপজাতিরা বেশ মিশুক। তাদের সংস্কৃতি আমাদের থেকে অনেকটা ভিন্ন। আমাদের এই পাহাড়ি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠী বেশি, তাদের পোশাকও বেশ ভিন্ন। দু বোনের গল্পের আসরের মাঝেই গরম গরম হরেক রকমের পিঠা নিয়ে হাজির হয় জবা, জেরিনের মা আর অন্তরার আহ্লাদের মামি। একটা মিষ্টি হাসি দিয়ে সে বলতে লাগলো, দুজন কি শুধু গল্পই করে যাবি নাকি কিছু দানা পেটেও দিবি? দুজনে ফ্রেশ হয়ে পিঠা খেয়ে নে। অন্তরা হাঁ করে পিঠার দিকে তাকিয়ে আছে। ভাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা হোক বা পাটিসাপটা, প্রায় নিম্নে 10 পদের পিঠা হবে। কিছু পদ তো কখনো দেখাও হয়নি, হয়তো এখানকার লোকদের থেকে শেখা। উফ মা, তুমি রক। পিঠা খেতে খেতে বলতে লাগলো জেরিন। জবা অন্তরার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, খাওয়া শেষ করে জেরিনকে নিয়ে ঘুরতে বের হবি। একা একা গতকালের মতো গিয়ে হারিয়ে যাবি না কিন্তু। তোর কোনো ফ্রেন্ডকে চিঠি দিবি বলেছিলি না? চিঠিটাও ডাকঘরে ফেলে আসিস। আচ্ছা মামি, এখানে আশেপাশে কোথাও কি ক্যাম্পিং হচ্ছে? হ্যাঁ, কেন? তাদের কয়েকজনকে আমি চিনি। কিসের ক্যাম্পিং হয় এখানে? কিছু ছেলে মেয়েরা প্রায়ই এখানে ক্যাম্পিং করতে আসে, ছোটোখাটো অনুষ্ঠান করে, ঘুরে বেড়ায়, আনন্দ করে, আর সাথে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসে। কোনো বেসরকারি এজেন্সির সাথে হাত আছে হয়তো। পরে সারা পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে উপজাতি আর কিছু পরিবারদের সাহায্য করে। বাহ, ভালোই তো। জেরিনের দিকে ফিরে অন্তরা আবার বলতে থাকে, আমাকে এখন সেখানে নিয়ে চলতো, চিঠি ফেলা হলে ঘুরেও দেখবো জায়গাটা। জেরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে বলে, চল নিচে যাই, রেডি হ। অনেক বড় বড় পাহাড়ের উপরেও উঠবো কিন্তু। তারপর জবার দিকে তাকিয়ে বলতে থাকে, মা, আজকে সারাদিনে কিন্তু ফিরবো না, ছবিটাও তুলতে হবে। কিছু খাবার, পানি এবং প্যাকিং করে দাও তো। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে। ভয় নেই, আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে,
কোলেতে আমার, মাথা তোমার। ওহ ভাইয়া, পুরো ফাটিয়ে দিয়েছিস। সবার মাঝে চিল্লিয়ে কথাটি বলে উঠল ফারিয়া। ফারহান গিটারটা পাশে রেখে মুচকি হেসে বোনের দিকে তাকায়। ক্যাম্পের সবাই বেশ জোর করছিল ফারহানকে গিটারে সুর তুলতে। খুব ভালো গাইতে পারে ছেলেটা। আশেপাশের বাচ্চারা সবাই তাকে চকলেট আঙ্কেল বলে ডাকে। ফারহান যখনই আসে বাচ্চাদের সবার জন্য কিটক্যাট, ক্যাডবেরি, নানান চকলেট নিয়ে আসে। আরিয়ান ফারহানের কাঁধে হাত রেখে ওকে বলতে থাকে, তোরই কপাল, বাচ্চাদের কাছে তুই চকলেট আঙ্কেল, আর রাস্তাঘাটের সুন্দরী মেয়েদের কাছে চকলেট বয়। কেউ কেউ তো বিনা কারণেই তোর ব্রাইডাল গাউনের শোরুম থেকে ড্রেস নিয়ে যায় তোকে দেখতে, আর আমাকে দেখ। ফারহান এবার আরিয়ানের কানটা জোরে টেনে বলতে থাকে, খাবারের পার্সেলগুলো যে সবাইকে দিতে বলেছিলাম তা না করে এখনো মেয়ে পটানোর চিন্তায় বসে আছিস। আর তুই কি কম হ্যান্ডসাম নাকি? এখন সিঙ্গেল মেয়েরা কি সুস্থ হওয়ার পরও তোর মতো সার্জনের কাছে এসে খামাখা নিজের সার্জারি করাবে? আরিয়ান আহা করে উঠল ব্যথায়। বেশ জোরে কানটা ধরেছে ফারহান। আরিয়ান কিছুটা দূরে গিয়ে একটা গাছের নিচে বসে বলতে লাগলো, এত ফেমাস সার্জন হয়েও একটা মেয়ে পটাতে পারলাম না। পটানোর স্কিল আমার এত বাজে, তা তোর জীবনে কবে যে কোনো নারী আসবে সেটাও ভেবে দেখ। ফারহান নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে, ফারহান আহমেদের মনে জায়গা করতে পারবে এমন মেয়ে এখনো হয়তো সৃষ্টিকর্তা বানায়নি। তাছাড়া মহাপুরুষ হতে গেলে নারীদের থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করি। তোর এই ধারণাটা হয়তো খুব শীঘ্রই বদলাতে পারে ফারহান। পরিচিত কণ্ঠ পেয়ে দুজনে পাশ ফিরে তাকাতে দেখে ওরও একটা চায়ের ফ্লাস্ক আর দুটো ওয়ান টাইম প্লাস্টিকের কাপ নিয়ে এসেছে। মুচকে এসে দুই পিচ্চি কালের ফ্রেন্ডকে চা দিতে দিতে সে বলতে লাগলো, তুই হয়তো ভুলে যাচ্ছিস ফারহান, প্রত্যেক সফল পুরুষের পিছনে কিন্তু একজন নারীরই হাত থাকে। যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি মেয়ে মানুষ কেমন। সব কিছু যেমন নতুন করে সৃষ্টি করে সাজিয়ে দিতে পারে, তেমনই ধ্বংস করে দিতে পারে। ধ্বংস কতটুকু করতে পারে জানি না, তবে আমার অগোছালো প্যারাময় লাইফটাকে গোছাতে একজন নারীর প্রয়োজন, খুবই প্রয়োজন। কথাটা বলেই উঠে গিয়ে আরেকটু হাঁটতে থাকে আরিয়ান। লক্ষ্য ক্যাম্পে ফেরা। মাঝপথে একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকে আরিয়ান। কেমন যেন হঠাৎই একটা রোমান্টিক সাহিত্যিক ভাবে ডুবে যায় ছেলেটা। ফারহান ওর কাণ্ড কারখানা দেখে মজা করে ওকে বলে, যা দিলাম দোয়া করে, এখনই তোর উপর আল্লাহ তোর প্রিয়তমাকে টুপ করে ফেলে দিক। বলতে দেরি হঠাৎ করে গাছ থেকে টুপ করে আরিয়ানের গায়ে কি যেন পড়তে দেরি হয়নি। আরিয়ান বেচারার সাথে সাথে দাঁড়ানো থেকে শুয়ে পড়েছে, প্রায় চ্যাপ্টা হয়ে যাওয়ার উপক্রম। বেচারা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, ওহ মাগো, বাবা গো বাঁচাও, আমার উপর আকাশ থেকে হাতি পড়েছে, হে আল্লাহ আমি শেষ। এই, আমাকে কোন দিক দিয়ে আপনার হাতি মনে হয়? একটা মিষ্টি কণ্ঠ পেয়ে চোখ দুটো খুলে তাকায় আরিয়ান। একটা ফুল হাতার লং টপস পরা মেয়ে তার উপর পড়েছে। চুলগুলো খোপা করা, তবুও কিছু অবাধ্য চুলগুলো সামনে এসে মুখটা ঢেকে দিচ্ছে। মেয়েটা এক হাতের আঙ্গুল দিয়ে চুলগুলো কানের পিছে গুজে নিল। আরিয়ানের জন্য বলতে ইচ্ছে করছে, থাক না, সরাতে হবে না ওগুলো। তবে মুখের জড়তার কারণে ঠোঁট দুটো যেন তার বিরুদ্ধে গিয়ে চুপ করে আছে। এই যে মিস্টার, কি ভাবছেন? ছাড়েন আমাকে। এবার আরিয়ানের খেয়াল হলো সে এক হাত দিয়ে মেয়েটাকে আটকে রেখেছে। সাথে সাথে ছেড়ে হাত দুটো কানের কাছে নিয়ে যায়। জেরিনও গায়ের উপর থেকে সরে উঠে দাঁড়ায়। ওরু তাড়াতাড়ি এসে আরিয়ানকে উঠতে হেল্প করে। দোস্ত, তোর কোমর ঠিক আছে? সার্জন নিজেই কোমর ভাঙা হলে অপারেশন করে রোগী সুস্থ করবে কি করে? আরিয়ান কোমরে হাত দিয়ে কিছুটা বিরক্তি নিয়ে তাকায় ওরুর দিকে। ওরু মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। ফারহান এবার কাছে এসে জেরিনের দিকে তাকিয়ে বলে, তুমি রিয়াদ আঙ্কেলের মেয়ে না, যে কয়েক মাস আগে এখানে বদলি হয়ে এসেছে? জেরিন এতক্ষণ ফারহানকে খেয়াল করেনি, তবে এখন দেখে চিনতে পেরেছে। ফারহানের সাথে তার বাবার ভালো সম্পর্ক, প্রায় দেখা করতে যায় তার বাবার সাথে। জি ভাইয়া। তুমি আকাশ থেকে পড়লে কি করে? আকাশ থেকে না, গাছ থেকে। ওই মাথা মোটার বড়ই খেতে মন চেয়েছিল, তাই উঠতে পেরেছিলাম, কিন্তু পায়ে কাটা ফুটতে পড়ে গিয়েছি। ভাগ্য ভালো নিচে পড়িনি। ফারহান পাশে তাকিয়ে দেখে কাছে একটা বড় চেরি ব্লসম গাছের নিচে দাঁড়িয়ে আছে এক মেয়ে। চেরি গাছের গোলাপি পাপড়িগুলো সমান ছন্দে জড়ে পড়ছে মেয়েটার উপর। এই পুরো পাহাড়ি এলাকায় শুধু এখানেই এই একটা ব্যতিক্রম গাছ আছে। ক্যামেরা দিয়ে পাখির ছবি তুলছে মেয়েটা, চুলগুলো ছাড়া, একটা লং স্কার্ট আর ফুল হাতা শার্ট পরা, গলায় মাফলার পেঁচানো।
দেখে তো এখানকার মনে হচ্ছে না, দূর থেকে চেহারা অস্পষ্ট। তুমি তো ঠিকই আছো, কিন্তু আমার কোমর যে শেষ। আরিয়ানের কথায় সবাই আবার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সরি ভাইয়া, আপনি যে নিচে ছিলেন একদম খেয়াল করিনি। অনেকটা অনুতপ্তের সুরে কথাটি বলে জেরিন। আরিয়ান সাথে সাথেই বলে ওঠে, কোমর ভেঙেও এতটা ব্যথা পাইনি যতটা ভাইয়া ডাক্তার শুনে পেয়েছি। আরো কিছু বলতে যাবে, ফারহানের চোখের দিকে তাকিয়ে বলতেও পারে না। এমন সময় অন্তরা ওদের দেখে হাত নাড়াতে থাকে। ওরও অন্তরাকে দেখে চিনে নেয়। আরে ও তো কালকের মেয়েটা, ওই যে নীল শাড়ি পরা ছিল, বেশ মিষ্টি তাই না রে? কথাটা ওরু ফারহানের হাতে একটা ধাক্কা দিয়ে বলল। ফারহান ভ্রুকুচকে অন্তরার দিকে তাকিয়েই ওরুকে বলে, তা তুই আমাকে কেন বলছিস? আমি কি করব? না মানে যাই হোক, তোর সাথেই তো আগে পরিচয়। দিন গড়িয়ে এখন বিকেল, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে প্রায়। আজ সারাটা দিন অন্তরা ক্যাম্পের সবার সাথে নানান জায়গায় ঘুরে বেরিয়ে নিজেও বাচ্চাদের সাথে খেলা করেছে খুব। ফারহান প্রথমে ওদের সাথে নিতে না চাইলেও ওরুর জোরাজোরিতে রাজি হয়েছিল। তবে মেয়েটা কাজের বই কি। অন্তরা, তুমিও এই ড্রেসটা ট্রাই করো না। ওরুর ডাকে বাচ্চাদের ছেড়ে তার দিকে তাকায় অন্তরা। আজ আবার এখানে অনেকেই ত্রিপুরা উপজাতিদের পোশাক পরেছে। মেয়েদের একটা স্কার্ট জাতীয় কিছু একটা নিচে পড়তে হয়, উপরে একটা ফতুয়ার মতো পোশাক, গলায় আর মাথায় আবার তাদের মতো সাজিয়ে অলংকার দেয়া। এখানকার উপজাতিরাই নিজ হাতে সাজিয়ে দিয়েছে জেরিন, ফারিয়া আর ওরুকে। ওরু চায় অন্তরাও সাজুক। অন্তরা কিছুক্ষণ পোশাকগুলোর দিকে তাকিয়ে থেকে ওরুকে বলে, পরবো, কিন্তু এত ভারী গহনা আর এত কাপড় পরে হাঁটতে পারবো তো? আরে আলবাত পারবে। পরে যাই যদি? সিনেমার মতো কোনো নায়ক এসে ধরে ফেলবে। এবার চটজলদি কাপড়গুলো পরে এসো। আর ওই যে আপুটাকে দেখছো, সে আলতা দিয়ে, কাজল দিয়ে, আরও কি কি আছে তার কাছে, ওগুলো দিয়ে সাজিয়ে দেবে। এনাদের ট্রেডিশনাল সাজ আমার কাছে খুব ভালো লাগে। অন্তরা আর কথা বাড়ালো না, একটা ক্যাম্পে ঢুকে কাপড় পরতে লাগলো। কি ওজন রে বাবা! নিজে নিজে বলতে লাগলো সে। হঠাৎ মনে হলো কেউ দেখছে, ক্যাম্পের পিছনে কারো ছায়া। কে এখানে? কিছুটা জোরে কথাটা বলে উঠলো সে, তবে নিমিষেই ছায়াটা উধাও। অন্তরা তাড়াতাড়ি ক্যাম্প থেকে বেরিয়ে এলো। কাউকে না পেয়ে ভাবলো হয়তো মনের ভুল। তবে কাছেই আরেক ক্যাম্পের পাশে বসে ফারহান কিছু করছে। অন্তরা ভাবলো তাকে জিজ্ঞেস করবে কিনা এখানে কারো আসার কথা। পরে নিজে নিজেই বলল, থাক মাবুত, কিছু বলতে গেলে না জানি পরে রাগ হয়ে যায়। লোকটা যে খারাপ তাও না, তবে কিছুটা অ্যাটিটিউড নিয়ে চলে। সবার সাথে থাকলেও একা একা হঠাৎ দূরে গিয়ে রং তুলি দিয়ে স্কেচ বুকে কিছু আঁকতে থাকে। দেখার ইচ্ছে থাকলেও আমার বলার সাহস নেই, যদি বকা দেয়। এসব ভেবে অন্তরা আবার অরুদের কাছে যায়। সাজগোজ করাটা যে এখনো বাকি। শীতকাল মানে বিকেল হতে না হতেই সন্ধ্যা নেমে যাওয়া। যেদিন সাথে থাকায় অন্তরা ঠিক করেছে আরো কিছু সময় পর বাড়ি ফিরবে। অবশ্য যেদিন সাথে থেকেও সাথে কোথায়, আরিয়ানের সাথে একটু বেশি ঘনিষ্ঠ লাগছে মেয়েটাকে। একা একা আলাদা ফুসুর ফুসুর, ডালমে কুচ কালা হে। তবে আরিয়ান ছেলেটাকে খারাপ মনে হয়নি একবারও তার। তারপর বেশ আগ্রহ নিয়ে হাসতে হাসতে আরিয়ানকে জিজ্ঞেস করলো জেরিন। আরিয়ানও তার মিথ্যে প্রথম প্রেমের গল্প বলতে লাগলো। তারপর তারপর আর কি বলবো, আমার তৎকালীন প্রিয়তমার রাগ ভাঙাতে লম্বা একটা মেসেজ সেন্ড করি, কিন্তু উল্টা সে আমায় ব্লক করে দিল। কি লিখেছিলেন? লিখেছিলাম, প্রতি রাতে আগে ভাগে ঘুমানোর কথা বলে তোমায় ঘুম পাড়িয়ে সারা রাত জেগেছি। কত মেয়ের সাথে কথা বলেছি, চ্যাটিং করেছি, তবুও তোমাকে ডিস্টার্ব করিনি। কেন জানো? যাতে তোমায় রাত জাগতে না হয়, শরীর ভালো থাকে। তোমার সাথে তুমুল প্রেম থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে টং দোকানের চা, ফুচকা, ঝালমারি কত কিছু খেয়েছি। তোমাকে নেইনি যেন অসুখ হলেও অন্য মেয়ের হয়, তোমার না হোক। সবসময় সুস্থ থাকো প্রিয়। ফেসবুকে একটা পোস্ট এমন দেখে লিখেছিলাম, তাও আমায় ব্লক মেরে দিল। আমি শেষ, পেটে খিল ধরে গিয়েছে। ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশে সবাই এখন আড্ডা দিতে ব্যস্ত। একটা বড় পাহাড়ের পাশে একটা খোলা মাঠ, ঠিক মাঝ বরাবর কিছু কাঠ জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার আলোয় ছড়িয়ে পড়ছে চারপাশে। চারদিকে গোল হয়ে বসেছে সবাই। কিছুক্ষণ গল্প করে ক্যাম্পে ফেরা হবে। ওরও এসে সবাইকে ঘুরে ঘুরে চা দিচ্ছে। মেয়েটা সত্যিই খুব ভালো, সবার খেয়াল রাখবে। যাদের কফি পছন্দ তারাও এখন এক কাপ গরম চায়ের স্বাদ নিচ্ছে। শুধু অন্তরা ছাড়া, সে শুধু কফি নেশায় আসক্ত। ফারহান, একটা গান শোনো তো।
এইভাবে সবাই আবার কবে আড্ডা দিতে পারবো কে জানে। আরিয়ানের কথায় ফারহান তার চোখটা সরিয়ে গিটারটা হাতে নেয়। এতক্ষণ অন্তরাকে কিছুটা লুকিয়ে লুকিয়ে দেখছিল সে। মেয়েটাকে এমন সাজে বেশ মানিয়েছে। অন্য সময় হলে হয়তো না করে দিত, তবে ঠিকই তো, আবার কবে আসা হবে ঠিক নেই। ফারিয়াও বলে উঠল, শোনো না ভাই একটা কথা। ফারহানও সবার রিকোয়েস্টে সায় দিয়ে গাইতে লাগলো। ওই দূরে চলো না নীল আকাশে, হারিয়ে যাই তোমার হাতটি ধরে, পায়ে পায়ে ঘুঙুর পায়ে হারিয়ে তুমি, কাশবনের মৃদুল বাতাসে হয়েছি, চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে কোনো নাম না জানা ওই অজানা শহরে, চলো ওই দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে। আপু, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। কথাটা বলে অন্তরা কাঁধে ব্যাগটা নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এলো। পোশাক পাল্টানো শেষ। ফারিয়ার সাথে সাথে বলে উঠল, তোমার সাথে হয়তো আমাদের আর দেখা হবে না। তুমি এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও, মাঝে মাঝে কথা হবে। তোমরা সবাই খুব ভালো, তোমাদের আমিও খুব মিস করব, কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না। ওর পাশ থেকে বলে উঠল, কেন? জেরিন তো দিয়েছে। কারণ এই কম সময়ে তোমরা আমার খুব কাছের হয়ে উঠেছো, আর আমি চাই না রেগুলার মেসেজে কথা বলে এই সুন্দর সম্পর্কটার মাঝে দূরত্ব তৈরি করতে। মানে খুব সহজ, এই ধরো ফোনে কথা বলে স্বাভাবিক মাঝে মাঝে গল্প গুজব করা হবে তোমাদের সাথে, ছবি নেওয়া দেওয়া হবে, ভিডিও কলে কথা বলা যেতে পারে, আর ব্যস্ততার মাঝে সামনাসামনি আর দেখা করা হবে না। এই জন্যই তো ফোন নাম্বার চাচ্ছি। আর আমি এর জন্যই দিচ্ছি না। তার থেকে ভালো আমরা চিঠিতে কথা বলবো। এক একটা চিঠির জন্য অনেকটা সময় অপেক্ষা করব, খুব আবেগ নিয়ে লিখতে পারবো, আর সময় হলে ব্যস্ততার মাঝেও দেখা করব। বাহ, কি চিন্তা তোমার। বাকিরাও পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। ফারহান একবার ওদের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। একটু পর অন্তরা আর জেরিন এক এক করে সবার থেকে বিদায় নিল। অন্তরা কালই শহরে ফিরবে। শেষে অন্তরা ফারহানের কাছেও আসে, তবে কি বলে কথা শুরু করবে বুঝতে পারছে না। যদি আবার রেগে যায়, কেন জানে লোকটাকে একটু একটু ভয় হয় ওর। কিছু বলবে? খুব ঠান্ডা গলায় কথাটা বলল ফারহান। এক হাত দিয়ে ফোন টিপছে, আরেক হাত দিয়ে সামনের সিল্কি চুলগুলো ঠিক করছে। দৃষ্টি এখনো ফোনের ডিসপ্লের দিকে। অন্তরা কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, ধন্যবাদ। ফারহান তার দৃষ্টি এবার ফোন থেকে সরিয়ে অন্তরার দিকে নিল। এই চোখ যেন যে কাউকে বশ আনতে পারে। অন্তরার সারা শরীর শীতের ছোঁয়ায় কিছুটা কেঁপে উঠল। না, এই চোখে বেশিক্ষণ চোখ রাখা তার পক্ষে সম্ভব না। অন্তরা অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটার অদ্ভুত আচরণ কেন জানি খুব ভালো লাগছে ফারহানের। নিজের ঠোঁটের রেখাটা কিছুটা প্রশস্ত করে সে প্রশ্ন করে, কেন? আপনার কারণে এই যে সবার সাথে পরিচয় হলো, তাই। আর তাছাড়া এই ক্যাম্পিংয়ের শুরুটাও নাকি আপনার করা। খুব সহজ ভাষায় উত্তর দিল অন্তরা, আর এক মুহূর্ত দেরি না করে চলে আসলো সেখান থেকে। ফারহান একটা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আর কয়েকটা দিন থেকে গেলেও পারতেন। বেশ অভিমানী সুরে কথাটা বলল জবা। অন্তরার মা সব গোছাতে গোছাতে বলল, আবার সময় করে আসবো বোন। আর এখন কেন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি তা তো তুমি জানোই, ছেলেটা খুব ভালো। কোন ছেলে খুব ভালো মা? অন্তরার কণ্ঠ পেয়ে থেমে যায় তার মা। জবাকেও ইশারা দিয়ে বলে কিছু না জানাতে, নয়তো আর বাড়িতেই যেতে চাইবে না মেয়েটা। আরে অন্য কথা বাদ দে, তুই রেডি হ তাড়াতাড়ি। এক্সাম দেওয়া শেষ, লম্বা একটা ছুটি পেয়েছি, একটু বেরোবো তা না, আর তুমি এখন বাসায় যেতে চাচ্ছ। এবার চল, একটা কাজেই যাচ্ছি, আবার আগামী সপ্তাহে কুয়াকাটা নিয়ে যাব তোকে। কুয়াকাটার কথা শুনে অন্তরার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, সত্যি মা, নাড়ুবাড়ি যাব আমরা? মা তার মাথা নাড়িয়ে মেয়েকে জবাব দেয় তারা যাবে। অন্তরার এখন আর বাড়ি ফিরতে সমস্যা নেই। তারা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সময়টা এখন মধ্যরাত। ব্যালকনিতে একটা ছোট্ট ড্রিম লাইট জ্বালানো। একটা চেয়ারে বসে কফির কাপে চুমুক দিচ্ছে আর রাতের নীরব পরিবেশটা উপভোগ করছে অন্তরা। আশেপাশে সবগুলো ফ্ল্যাট একদম অন্ধকার। মনে হচ্ছে পুরো নিস্তব্ধ শহরে সে একাই জেগে আছে। এই একটা ছোটবেলার সমস্যা তার, রাতে ঘুম ভাঙলে আর ঘুমই আসে না। তাছাড়া ইদানিং হঠাৎ হঠাৎ বেশ মাথা ব্যথা করে তার। ওষুধ খেলেও সারার নাম নেই। জেরিনকে গল্প করার জন্য সাথে নিয়ে এসেছে, কিন্তু সে এখন পুরো ঘুম। পরশু ভার্সিটির নবীনবরণ এর অনুষ্ঠানে কি পড়ে যাবে তা নিয়ে তার কত চিন্তা, অথচ ভার্সিটির ছাত্রী হলো অন্তরা। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। সকাল সকাল উঠে জেরিন রেডি হচ্ছে। মেয়েটা সাজতে যে কত ভালোবাসে বলার বাহিরে।
শাড়ি চুড়ি পরে এমন সাজ দিয়েছে যেন ডেটে যাচ্ছে। অন্তরা বসে বসে চানাচুর খাচ্ছে আর ওর তামাশা দেখছে। আচ্ছা, তোর তো ড্রেসের অভাব নেই, আজ শপিং করতে না গেলে হয় না? অন্তরার কথা শুনে রাগী চোখে তার দিকে তাকায় জেরিন। দেখ, তোদের ভার্সিটির পাশে একটা শোরুম খুলেছে নানান গাউনের, খুব সুন্দর, তার জন্য মূলত এসেছি। মানে? মানে তোমাদের অনুষ্ঠান দেখার ইচ্ছেও আমার ছিল, কিন্তু ওই শোরুমের ড্রেসের পেজ আমি ফেসবুকে দেখেছি, খুব সুন্দর। তুই কি এখন ব্রাইডাল গাউন কিনবি? আরে না না, নর্মাল কয়েকটা গাউন কিনবো, তোকেও গিফট করবো একটা। টাকা পাবে কোথায়? ইটস সিক্রেট। অন্তরা আর কথা বাড়ালো না। টু পিসের সাথে ম্যাচিং ওড়না মাথা সহ গলায় পেঁচিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল। জেরিনও রেডি। বাসা থেকে বেরিয়ে একটা রিকশায় করে রওনা দেয় গন্তব্যস্থলে। কিছুক্ষণ পর একটা শোরুমের সামনে এসে থামে রিকশাটা। অন্তরা হাঁ করে তাকিয়ে আছে শোরুমটার গ্লাসের দিকে। বাহির থেকে কত সুন্দর সুন্দর ড্রেস দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে জেরিন এটা ওটা দেখা শুরু করছে। সেখানকার ওয়ার্কাররা এসেও এটা ওটা সাজেস্ট করছে ওদের। পরে দেখতেও বলছে তারা। জেরিন একটার পর একটা পার্টি গাউনগুলো ট্রাই করছে। অন্তরা নিজের মতো ঘুরে ঘুরে পুরো হলরুমের সব ড্রেসগুলো দেখছে। হঠাৎ একটা ড্রেসে চোখ আটকে যায় অন্তরার। একটা হালকা পিঙ্ক কালারের গাউন সাজিয়ে রাখা হয়েছে একটা কোণায়। চারপাশে লাল সাদা গোলাপ দিয়ে জায়গাটা সাজানো। বড় করে একটা নকল চেরি ব্লসমের গাছ দিয়ে পিছনটা সাজানো। ইস, ড্রেসটা পরে এই ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ছবি তুলতে পারলে ভালো হতো। ম্যাম, আপনি কি এই ড্রেসটা ট্রাই করতে চান? একজন কর্মচারীর কণ্ঠে পিছন ফিরে তাকায় অন্তরা, সাথে সাথে বলে, না, দেখ তো, খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে, আমি এত টাকা এটা কিনতে পারবো না। সমস্যা নেই ম্যাম, এই ড্রেসটা আমাদের এই শোরুমের ওনারের নিজের ডিজাইন করা। এটা স্যারের নিজের ডিজাইন করা প্রথম কোনো ব্রাইডাল ড্রেস। সেই উপলক্ষে এটাকে 1 মাসের জন্য কিছুটা ডিসকাউন্টে বিক্রি করা হবে। কিন্তু আমি আসলে আমার বোনের জন্য ড্রেস কিনতে এসেছি, আমার কেনার ইচ্ছে নেই। তাছাড়া আমরা কিনলেও এতটা গর্জিয়াস কিনবো না। তাতে কি ম্যাম, আপনারা আমাদের ক্লায়েন্ট, আপনারা চাইলে অন্তত পরে দেখতে পারেন। অন্তরা কিছুক্ষণ চুপ করে ড্রেসটার দিকে তাকিয়ে থাকলো। তারপর ভাবলো একটু পরে দেখতে আর কি সমস্যা। ড্রেসটা নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে পরিধান করে আসলো। বাহিরে বের হয়ে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে একটা হাসি মাখা মুখে কয়েকটা ছবি তুলে নিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওই ফুলগুলো ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলতে পারি? শিওর ম্যাম। অন্তরা তাড়াতাড়ি সেখানে গিয়ে বসে পড়ে। দেখতে কোনো পরী থেকে কম লাগছে না। এই টাইপের কিছু ড্রেস পরলে সব মেয়েকেই অনেকটা সুন্দর লাগে। হাউ ডেয়ার ইউ গাইস, আমার অনুমতি ছাড়া ড্রেসটা শোরুমে সেল করতে কে পাঠিয়েছে? অনেকটা কর্কশ কণ্ঠে কথাটা বলল ফারহান। রুমের বাকি সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। একজন আরেকজনের চোখের দিকে তাকাচ্ছে শুধু। সবাইকে চুপ করে থাকতে দেখে ফারহানের মেজাজ আরো ভিগে যায়। দুজন মেয়ে কর্মচারীকে সাথে আসতে বলে তাড়াতাড়ি নিচতলায় নামতে থাকে ফারহান। আর রাগী গলায় বলে ওঠে, তোমরা জানো আমি ড্রেসটা নিজে কতটা এফোর্ট দিয়ে এমন স্পেশাল ডিজাইনে বানিয়েছি। একজন নামকরা বিজনেসম্যানের মেয়ের বিয়ের জন্য তিনি অর্ডার করেছিলেন। এখন অবধি ড্রেসটার কোনো কপিও বানানো হয়নি। আমাদের রেগুলার ক্লায়েন্ট উনি। এখন ড্রেসটা ওনার কাছে পাঠানোর আগেই অন্য কোনো ডিজাইনার যদি নকল করে বাজারে সেল করে ফেলে, এটা তিনি ইউনিক কোনো ড্রেস না পেলে আমাদের পথে বসাবে। ডু ইউ গেট ইট, ইডিয়েট? ভয়ে ভয়ে একজন মেয়ে কর্মচারী বলে উঠল, আজ সকালে গাউনটাকে নিচতলায় সেল করার জন্য নেওয়া হয়েছে। এখন অবধি তেমন কেউ দেখেওনি। শুধু কি? একটা মেয়ে ড্রেসটা ট্রাই করে দেখছে এখন। ফারহান আর কিছু না বলে দ্রুত নিচতলায় স্পেশাল গাউনের কর্নারে চলে গেল। তবে রুমের দরজায় গ্লাসটা খুলতে গিয়ে হঠাৎ থেমে যায় সে। একটা পরেই যেন চেরি ব্লসমের পাতাগুলোর মাঝে বসে আছে। এদিক ওদিক চোখ বুলিয়ে দেখছে। এক মুহূর্ত দেরি হয় না তার অন্তরাকে চিনতে। কিছু সময় এভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ফারহান। সময়টা যেন থমকে গিয়েছে। স্যার, কিছু বলছেন না যে আমরা ওনাকে গিয়ে ড্রেসটা খুলতে বলবো? একজন মেয়ে কর্মচারীর আওয়াজে চোখ সরায় ফারহান। কিছু সময় ভেবে বলে, থাক, বলতে হবে না। একটু পর তাদের কেনাকাটা হলে ড্রেসটা আবার আমার কেবিনে দিয়ে আসবে। তবে স্যার, যদি ওই ম্যাম ড্রেসটা চুজ করে ফেলে? করবে বলে মনে হয় না, কারণ ওইটা ওয়েডিং ড্রেস। এখন তোমরা তোমাদের কাজে যাও। সবাই ওর কথা মতো চলে গেল।
ফারহান কিছু একটা ভেবে ফোনটা বের করে অন্তরার একটা ছবি তুলে নেয়। তারপর ও দেখার আগে সেখান থেকে চলে যায়। আজ অনেক কেনাকাটা হলো, বল। খুব আনন্দ নিয়ে কথাটা বলে জেরিন। অন্তরা কিছু না বলে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা এখন? কথা বলিস না কেন? গেলেই দেখবি। একটা ডাক বাক্সের সামনে এসে থামে অন্তরা। দুটো নীল খামে ভরে দুটো চিঠি ফেলে দেয় ডাক বাক্সে। জেরিন বুঝতে পারলো এখানে কেন আসতে চেয়েছে তার কাজিন। কিছুটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে অন্তরা বলে ওঠে, ওর আপুদের বাড়ি নাকি সিলেটে। একটা চিঠি তার জন্য দিলাম, আর একটা ফারির জন্য। জানিস, ফারিয়া বলেছিল ওরাও ঢাকাতেই থাকে, চিঠি দিয়েছিল, সেইখানে পাঠালাম চিঠিটা। ও, গিয়ে দেখা করবি একদিন। আমি তো উল্টোটা ভাবছি, ওকেই ইনভাইট করলাম, বলেছি আন্টিকে নিয়ে বেড়াতে আসতে। তার ভাইকে করিসনি? না, ছেলে মানুষ এসে কি করবে। এখন চল তো। না রে, তুই এই শপিংগুলো নিয়ে বাসায় যা, আমার একটু কাজ আছে। জেরিনের কথা শুনে একটু সন্দেহ নিয়ে তাকায় অন্তরা। এভাবে কি দেখছিস? যেতে বললাম তো। আর এমন তো নয় যে আমি এখানে কিছু চিনি না। কিন্তু আরে থাম না, এখন জেরা করিস না। সন্ধ্যার আগে বাসায় ফিরে সব বলবো। এখন যা, প্লিজ যা না। অন্তরা কিছু বলার আগেই জেরিন একটা অটো ডেকে ওকে জোর করে উঠিয়ে দেয়। কি একটা ঝামেলা। অন্যদিকে, আপনি ভার্সিন তো? অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। গভীর মাখামাখি অ্যান্ড দিস সো কল্ড ভালোবাসা শেষ হয় বেডরুমে। তাই শিওর হয়ে নিতে চাচ্ছিলাম আর কি। পাত্রবেশীর সামনে বসে থাকা লোকটার কথা শুনে আপাতত লজ্জায় মুখ থমথম করছে অরুর। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি সে। রাগে মাথাটাও ধরে যাচ্ছে তার। সামনে থাকা শরবতের গ্লাসটা হাতে নিয়ে সোজা ছুঁড়ে মারে ছেলেটার মুখে। আচমকা এমন কিছু যে হতে পারে কিছুটা আন্দাজ করেছিল ছেলেটি। হঠাৎ অরু চিৎকার করে ডাকতে শুরু করে, মা, বড় বাবা। বাড়ির পিছনের বাগানটা বেশ বড়। বাগানের শেষ প্রান্তে একটা পুকুর। পাড়ে গিয়ে দাঁড়ালে দূরে চা বাগান দেখা যায়। পড়াশোনা আর চাকরির খাতিরে গ্রামে আসার সুযোগে হয় না অরুর। এবার অনেকদিন পর গ্রামে এসেছে। ভাবছে কিছুদিন পরের অনুষ্ঠানে সকল ফ্রেন্ডদের সাথে অন্তরাকেও ইনভাইট করবে সে। না চাইতেও ওই বাজে লোকটাকে বিয়ে করতে হচ্ছে তার। কি অদ্ভুত, এবার গ্রামে আসাটাই যেন ভুল হয়েছে অরুর। কেমন নির্লজ্জ লোক একটা। ছেলেটার নাম আহনাফ, দেখতে এত হ্যান্ডসাম, প্রফেশনে ভার্সিটির প্রফেসর, অথচ কথাবার্তা এমন। তখন রুম থেকে বের হয়ে মা বাবাকে বলল অরুর কথা কেউ বিশ্বাস করেনি। সবাই ভাবছে ও হয়তো বিয়ে করতে চায় না, তাই এমন পাগলামি করছে। আর লোকটাও কেমন, অরু যে তার গায়ে শরবত ঢেলে দিয়েছে একবারও বলেনি। উল্টা বলেছে নিজের হাত ফসকে নাকি পড়ে গেছে। বিরক্তিকর লোক একটা। তবে ওরও জানে না দূর থেকে কেউ তাকে এক অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে। চা বাগানের মাঝ থেকে আহনাফ তাকে দেখছে আর বলছে, আমি জানি তুমি র্যাগ করেছো শ্যামলাবতী। তুমি কেমন মেয়ে তা আমি জানি, জেনেও তোমাকে একটু বিরক্ত করে দেখলাম। তবে আমায় নিয়ে বেশি ভেবো না, তোমার অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেব। কিরে, তুই কি বলবি না আমায় কিছু? অন্তরার কথায় টিভি বন্ধ করে ওর দিকে তাকায় জেরিন। জেরিন পাল্টা ওকে প্রশ্ন করে, কি জানতে চাস? তুই নিজেও জানিস আমি কি জানতে চাই। আচ্ছা বলবো, আগে প্রমিস কর কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বল। আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? আসতে, তোর মা শুনলে খবর আছে। আসলে আরিয়ান এখানকার এক হসপিটালের সার্জন, দেখা করতে চেয়েছিল তাই গিয়ে। ব্যাস, আর বলতে হবে না, বুঝেছি। এই জন্যই এমন সাজ, ডালমে কুচ কালা হ্যাঁ ভেবেছিলাম, এখন দেখি পুরো ডালই কালা। চুপ থাকতো, আরিয়ানের ফোন এসেছে, বারান্দে গেলাম। জেরিন আর কিছু না বললে বারান্দা গিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কোনো শব্দ পাচ্ছে না অনেকক্ষণ। এরপর রেগে বলল, কিছু বলবেন নাকি ফোন কাটবো? আরে না, ফোন কেটো না, ভেবেছিলাম কি বলে কথা শুরু করব। বলেন কি বলবেন। মুরগি খায় ধান, তুমি আমার জান। কি? না না, কিছু না। আসলে অনেককেই দেখি তার জিএফকে প্রেমের কবিতা শোনায়, তাই তো। এটা আপনার কবিতা? রাখলাম আমি। আরে না, শোনো শোনো, আসলে আর কিছু বলার আগে জেরিন ফোন কেটে দিল। ওপাশ থেকে আরিয়ান বলতে থাকলো, যাক বাবা, ফোন কেটে দিল। এদিকে ফোন কাটলো জেরিন হাসতে হাসতে শেষ। কি ফানি লোকটা। এমন সময় কলিং বেলের আওয়াজ পেল দুজনেই। অন্তরার মা বাসায় নেই, পাশের ফ্ল্যাটে গিয়েছে একটু দরকারে। তাহলে কে এখন? জেরিন রুমে গিয়ে দেখে অন্তরা হাতে একটা বড় পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি? জানি না, ডেলিভারি বয় দিয়ে গেল, বলল অন্তরাকে তার নামে পার্সেল আছে। তুই কি কিছু অর্ডার করেছিলি? না তো, খুলে দেখি।
অন্তরা পার্সেলটা খুলে দেখে একটা মেজেন্ডার কালারের শাড়ি, সাথে সকালে শোরুমের সেই গাউনটা, সাথে ছোট একটা চিরকুট, তাতে লেখা এই যে মাথা মোটা বলেই সম্বোধন করলাম, কারণ তোমাকে আমার শুরুতে কিছুটা গর্দভী মনে হয়েছিল, এখনও মনে হয়, তবে কিছুটা কম। আমার কাছে মনে হয়েছিল তোমাকে শাড়িতেই বেশি মানাবে, তাই একটা শাড়ি গিফট করলাম। আর সকালে এই গাউনটাই তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, তাই এটাকেও সাথে পাঠিয়ে দিলাম। এই ড্রেস পরা অবস্থায় তোমার হাসি দেখে হুমায়ুন স্যারের সাহিত্যিক একটা কথা মনে পড়ে গেল। মানুষটা হাসছে, আমি মুগ্ধ হয়ে তার হাসি দেখছি। দেখতে দেখতেই আমার সমস্ত শরীরে ঝিম ধরতে লাগলো। আমি চোখের সামনে নিজের সর্বনাশ দেখতে পারলাম। পরিষ্কার বুঝলাম এই মানুষটাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে আর সম্ভব না। অন্তরা থ মেরে বসে আছে চিরকুটটা হাতে পেয়ে। এদিকে জেরিন মাথা মোটা শব্দটা শুনে হাসতে হাসতে খাট থেকেই পড়ে গিয়েছে। আহ, ধর আমাকে। দূরে গিয়ে মর। সকাল সকাল উঠে দুজনে রেডি হওয়া শুরু করে দিয়েছে, তবে ঘুরে ফিরে সেই দেরিই হয়ে গেল। জেরিন একটা সুন্দর গাউন পরেছে, চুলগুলো খোলা, গর্জিয়াস সাজ। আর অন্তরা গতকাল গিফট পাওয়া সেই শাড়িটা পরেছে, চুলগুলো খোপা করে বেলি ফুল দেয়া, কানে ঝুমকা, দু হাতে ফুলের গাছটা। রওনা দেওয়ার পরেও প্রায় আধা ঘন্টা পর ওরা ভার্সিটি গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, একজন সিঙ্গার গান গাইছে, সব মেয়েরা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। জেরিনও খুব হ্যাপি, মিস্টার সায়ান চৌধুরী গান সামনে থেকে শুনতে পায়। অন্তরা প্রথম দেখায় চিনতে না পারলেও ওর বারবার মনে হচ্ছে এই ছেলেকে কোথায় যেন দেখেছে। একটু মাথা কাটাতেই মনে পড়ে যায়, আরে ওনাকে তো আমি চিনি। আমিও চিনি, নতুন গায়ক, খুব ভালো গান গায়। মেয়েরা তো ওর গান বলতে পাগল। আরে না, সেই হিসেবে না। তোদের বাসায় বেড়াতে গিয়ে প্রথম যেদিন আমি হারিয়ে গেছিলাম, তখন অরু আপদের সাথে ছিল। হতে পারে। এখন চল ছিটে বসে পপকর্ন খাই আর গানটা শুনি। সায়ান তার মতো করে গান গাইছে, আশেপাশে সব মেয়েরা ওর নাম ধরে চিল্লাচিল্লি করছে, ছেলেরাও বেশ উপভোগ করছে। তবে সায়ান বারবার ভিড়ের মাঝে একজনকে খুঁজছে, পেয়েও যায়। অন্তরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে সে বাকি গানটা শেষ করতে থাকে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমারই দুনিয়ায় ঝাপসা আলোয় কিছু সন্দেহ, গুঁড়ো হাওয়া কাচের মতন, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। অন্তরার বিষয়টা কিছু অদ্ভুত লাগছে। সায়ান কি ওর দিকে তাকিয়ে গাইছে, নাকি এটা ওর মনের ভুল? আচ্ছা, কালকে গিফট গুলো কে পাঠিয়েছে? সায়ান নয় তো? গান গাওয়া শেষ হতেই ভার্সিটির সবার সামনে মাঠে ঠিক মাঝ বরাবর গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে অন্তরা। সবার সামনে এমন কিছু হবে তা তার ভাবনার বাহিরে ছিল। আর সায়ান এখনো অধীর আগ্রহে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না যে? সায়ানের কণ্ঠে আবার বেশ বিব্রত হয়ে যায় অন্তরা। নিজেকে কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করে উত্তর দেয়, দেখুন, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। সায়ানও নাছোড়বান্দা, এত সহজে হাল ছাড়বে না। সে পাল্টা প্রশ্ন করে, কেন সম্ভব না? আমি তোমাকে প্রেম করে টাইম পাস করার অফার দিচ্ছি না, সোজা বিয়ের কথা বলছি, তবে সম্ভব নয় কেন? সায়ানের প্রশ্নের কোনো সঠিক উত্তর যেন অন্তরার কাছে নেই। ঠিকই তো, ওর মতো ছেলেকে না করা কোনো সুস্থ ও স্বাভাবিক মেয়ের পক্ষে সম্ভব না। এমনকি এখনো আশেপাশে সব মেয়েরা হিংসেতে জ্বলে যাচ্ছে সায়ান কেন ওকে প্রপোজ করলো তাই। তবে অন্তরার মন যে কিছুতে সায় দিচ্ছে না। এর কারণ কি সে অপরিচিত চিরকুট পাঠানো ব্যক্তি, নাকি অন্য কেউ? এই উত্তরটা যে মেলাতে পারছে না অন্তরা। এখন সবার সামনে আর দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। এক দৌড়ে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল সে। সায়ন একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমিও দেখি এই মেয়েটা কতটা সময় নিজেকে সায়ানের কাছ থেকে দূরে রাখতে পারে। ওরও আজ ফোন করে আরিয়ান, সায়ান, ফারিয়া সবাইকে নিজের বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে। সাথে এটাও বলে দিয়েছে বিয়েতে তার মত নেই, কিন্তু পরিবারের চাপে পড়ে করতে হচ্ছে। তবে সবাই তার সাথে তাল মেলালেও ফারহান বরাবরের মতোই আলাদা যুক্তি দেখাচ্ছে। তার মতে ছেলে ভালো, পরিবার ভালো, ওরও উচিত বিয়ে করে না। তাছাড়া ছেলেটা সম্পর্কে সব শুনে ফারহানের মনে হচ্ছে ছেলেটা ইচ্ছা করে ওর সাথে মজা নিয়েছে একটু। কারণ কোনো ছেলে যদি একটা মেয়ের সম্পর্কে জানারই থাকে, সে তো অন্যভাবেও জানতে পারতো।
এভাবে তো দরকার ছিল না। কোনো মেয়ে তো আর যেচে গিয়ে বলবে না তার বয়ফ্রেন্ড ছিল। ওরও পুকুর পাড়ে বসে বসে এসবই ভাবছিল। এমন সময় তার বোন অর্নি দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলে, আপু, বাড়ি চল, দেখ কে এসেছে। ভ্রুকুচকে বোনের দিকে তাকায় অরু। এখন অসময়ে কে আসবে আবার? বোনকে কিছু জিজ্ঞেস করার আগেই সে বাতাসের বেগে, সে বিদ্যুতের বেগে চলে যায়। বেশ বিরক্ত হয় অরু। গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে বাড়িতে যায় সে। গিয়েই তার মেজাজটা সপ্তম আসমানে পৌঁছে যায়। বিকেলে একা একা বিল্ডিং এর ছাদে এসে ঘুরছে অন্তরা। এখনো সকালে সেই শাড়িটা পরা। কেন জানি খুলতে ইচ্ছে করছে না। বারবার মন বলছে সে কি দেখেছে যার জন্য এই সাজ। এখন অবশ্য তার মুখে কোনো সাজ নেই, কানে ঝুমকো নেই, চুলগুলো খোলা। খুব সাধারণের মাঝেও বেশ মোহনীয় লাগছে তাকে। বাঙালি মেয়েদের আসলে শাড়িতেই মানায়। চঞ্চল স্বভাবের মেয়েটার মাঝেও যেন গম্ভীর ভাব চলে আসে শাড়ি পরলে। নিশ্চয়ই শাড়ি মেয়েদের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। এমন সময় জেরিনের ডাকে নিজেদের ফ্ল্যাটে ফেরত যায় অন্তরা। তার জন্য চিঠি এসেছে। একটা নীল খামে ভরা চিঠিটা খুলে পড়তে বুঝলো ওর আপু পাঠিয়েছে। নিজের বিয়ের দাওয়াত দিয়েছে। অন্তরার মাকেও নিয়ে যেতে বলেছে। জেরিন তো শুনে খুব খুশি। তবে অন্তরা ভাবছে মাকে কি করে মানাবে। রাতে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। পিনপতন নীরবতা ঠেলে অন্তরা বলে উঠল, মায়া। অন্তরার মা তার দিকে আর চোখে তাকায়। তার মেয়ে বরাবরই এমন ভাবে ডাকে যখন তার অদ্ভুত কোনো শখ জাগে। এবার সেটা কি তাই দেখার বিষয়। ও মায়া, নাটক না করে কি চাই বল। মা আমি তো ছোট থেকেই সিলেটের চা বাগান দেখার খুব শখ। সেখানে কত সুন্দর ঘুরোঘুরি করার জায়গা আছে। হ্যাঁ তো, তুই যখন ছোট ছিলি একবার নিয়েও তো গিয়েছিল তোর আব্বু। সেটা তো ছোটবেলায়। মা দেখো, সারা স্কুল আর কলেজ জীবন পার করেছি পড়াশোনা করে, ট্যুর লাভার হয়েও কোথাও ঘুরতে যাইনি। এখন তো ভার্সিটিতে উঠেছি, এখন একটু ঘুরতে যেতে দাও। লোকে ঠিকই বলে মেয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া উচিত। ভার্সিটিতে উঠতে না উঠতেই পাকা গজিয়েছে। বাহ, কত উন্নতি। প্লিজ মা, এমন করো না। আর আমি আর জেরিন তো একা একা ঘুরতে যেতে চাই না। জবা বড় আম্মুও তো সাথে যাবে, জেরিনদের খালাদের বাড়ি সিলেটে। এবার সেটা কি তাই দেখার বিষয়। জেরিন হঠাৎ খাবারের মাঝে বিষম খেলো। তার আবার কোন জন্মের খালা সিলেট থাকে সে নিজেই জানে না। তবে অন্তরার সাথে যে তার মায়ের হাত আছে এটা বেশ বুঝেছে সে। অন্তরার মা জেরিনের দিকে তাকে বলে, কিরে, তোর আবার কোন খালা সিলেট থাকে? আগে বলতি, আমি ওর আব্বুকেও অফিস ছুটি নিতে বলতাম, আমরাও যেতাম। জেরিন কিছুটা ঘাবড়ে গিয়ে বলতে থাকলো, না মানে আমার দূর সম্পর্কে খালার মেয়ের হঠাৎ বিয়ে তো, তার ইনভাইট করলো, ভাবলাম আরও কেউ নিয়ে যাই। ওর তো গ্রাম এলাকা, পাহাড় জঙ্গল খুবই পছন্দ তাই। কিন্তু আর কিছু বলতে পারে না অন্তরার মা। জবা ফোন করেছে, বাকিটা সে ঠিক ম্যানেজ করে নিবে। মাঝে মাঝে অন্তরার বেশ হিংসা হয় জেরিনের উপর। জেরিনের মা আজকালকার মডার্ন মানুষ, স্বাধীনতা দিতে জানে আর যথেষ্ট ফ্রি। খাওয়া শেষে জেরিন এখন থেকে গুছাতে লাগলো সবকিছু। অথচ ওরা যাবে আরো 2-3 দিন পর, ঠিক গায়ে হলুদের আগের দিন। তবে এই মেয়ে যেন তরই সইছে না। অন্তরা বারান্দায় গিয়ে সেই চিরকুটটা আবার পড়তে লাগলো। রাতের আকাশ দেখতে লাগলো, কল্পনায় ছবি আঁকতে লাগলো সেই অপরিচিত ব্যক্তির, আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকলো। তবে এটা হয়তো তার অজান্তে যে তাকে এই মুহূর্তে কোনো এক ব্যক্তি খুব মনোযোগ সহকারে দেখছে, কিছুটা দূরের এক বিল্ডিং এর ছাদ হতে। রাতের আকাশটা আজ বেশ সুন্দর। পূর্ণিমার চাঁদ উঠেছে। চারপাশের গাছগাছালি বেশ সুন্দর লাগছে দেখতে। গ্রামের এক মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন যুবক যুবতী। কারো মাঝে কোনো কথা নেই, ভয়াবহ নিস্তব্ধতা। হঠাৎ নীরবতা ভেঙে আহনাফি বলে উঠল, একা একা ফিরতে তোমার ভয় করবে না? না। বলে আবার হাঁটা শুরু করলো অরু। আহনাফ বুঝেছে মেয়েটা অনেক বেশি জেদি। সারাদিনে একবারও প্রয়োজন ছাড়া সামনে আসেনি, কথা বলা তো দূরে থাক। তবুও ভয় পেলেই কল করবে, আমি আবার চলে আসব। অদ্ভুত নির্লজ্জ লোক তো আপনি। বিয়ের আর মাত্র 2-4 দিন বাকি, এখনই এসে জুড়ে বসেছেন। এত সুন্দর রূপবতী বউ থাকলে কার যেতে ইচ্ছে করে? ওরও একটা তাচ্ছিলের হাসি আসলো। আজকাল তো সুন্দর বলতে সবাই সাদা চামড়ার মেয়েদের বোঝে, সেই ক্ষেত্রে ওরও কিছুটা পিছিয়েই আছে। আর এই লোক বলছে সে সুন্দর। লোকটাকে একটু পাগল মনে হয়েছিল, এখন দেখছে পুরাই পাগল। কি ভাবছো? জেনে কি করবেন? না বলতে চাইলে তো আর জোর করব না। এখন কেন, বিয়ের পরেও কোনো ব্যাপারে তোমার সাথে জোর করব না। এমন ঢঙের কথা বিয়ের আগে সব ছেলেরাই বলে, দিন শেষে সবাই এক, কাউকে বিশ্বাস করি না। ভুল বললে, সবাই এক না।
কোনো কোনো ছেলে একবার কারো নির্দিষ্ট মায়ে আটকে গেলে তাকে ছাড়া থাকতে পারে না। আমি তার জলজান্তর প্রমাণ। ওরও বড় বড় চোখ করে তাকালো। কি বললো লোকটা? আর কি বা বোঝাতে চাইলো? মায়ায় আটকে গেছে? অন্য কাউকে পছন্দ করে নাকি? কেন জানি একটু জেলাস ফিল হচ্ছে ওর। তার হবু বর অন্য মেয়েকে পছন্দ করে। এসব ভাবতে ভাবতে মেন রাস্তা অব্দি চলে আসলো ওরা। পাশে আহনাফের গাড়ি পার্ক করা। গ্রামের মেঠো পথে ঢুকতে পারেনি, তাই এখানেই রেখে গিয়েছিল। আহনাফ শেষবার একটা কথা বলে গাড়িতে গিয়ে বসলো। আপনাদের গ্রামটা আসলেই খুব সুন্দর। বিয়ের আগে হয়তো আর আসা হবে না। আজ তবে আসি। বিয়ের পর এলে চা বাগানটা ঘুরিয়ে দেখাবেন। আজ তো দেখালেন না। আহনাফ গাড়িতে উঠে চলে গেল। এক পলক পিছন ফিরে তাকালো না। ওর এবার কেন জানি খারাপ লাগছে। আহনাফ কি তবে পরিবারের চাপে পড়ে বা অন্য কারণে ওকে বিয়ে করছে? ওরুকে কি তার পছন্দ নয়? এসব ভেবে বেখেয়ালি মন নিয়ে বাড়ির পথে রওনা দেয় ওরু। গ্রামের মেয়ে হয় রাত বিকেলে গ্রামের বাগানে হেঁটে গেলেও ভয় জিনিসটা তেমন একটা ছুঁতে পারে না তাকে। আজ ভোর 5টার সময় উঠে রেডি হয়ে বসে আছে জেরিন। অথচ অন্য সময় সকাল 10টায়ও তার ঘুম ভাঙে না। এদিকে অন্তরা এখনো ব্যাগ গুছাচ্ছে। শীতের কিছু কাপড়ও নিয়ে নিল। আজ গেলে প্রায় 1 সপ্তাহ পর ফিরবে তারা। অন্তরা রওনা দিতে যাবে এমন সময় দরজা খুলে দেখে নিচে একটা ছোট বক্স রাখা। কৌতূহলবশত বক্সটা রুমে নিয়ে আসে। মা রান্নাঘরে কিছু খাবার প্যাক করে দিচ্ছে। যেতে যেতে রাত হয়ে যাবে যে। জেরিন অন্তরাকে বলে উঠল, আমার মনে হয় এটা সেই চিরকুটওয়ালা পাঠিয়েছে। অন্তরাও কিছু না বলে বক্সটা খুললো। পুরো 1 ডজন চুড়ি। অন্তরার মুখে বেশ বড় একটা হাসি ফুটে উঠলো। বিয়ে বাড়িতে লেহেঙ্গা, শাড়ি এসবের সাথে চুড়ি না পরলে হয় নাকি? তবে তার চুড়ি নেই তেমন। এবার সেই অপূর্ণতাও যেন চুকিয়ে দিয়েছে সেই অজ্ঞাত ব্যক্তি। কিরে, কোন ভাবনায় ডুবে গেলি? সাথে কোনো খাম আছে কিনা দেখ। জেরিনের কথায় ভাবনা জগৎ থেকে বের হয় অন্তরা। চুড়িগুলো কাপড়ের সাথে নিয়ে নেয়। চুড়িগুলোর নিচে আসলে এবার একটা খাম ছিল। একটা নীল খাম। তার ভিতরে একটা সবুজ চিঠি। তার উপর সাদা ঝিকিমিকি কালি দিয়ে লেখা, মায়াবিনী, ইদানিং তোমার হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছে করে। তবে সব ইচ্ছে তো আর পূরণ হতে নেই। কিছু ইচ্ছে মনের গহীনে লুকিয়ে রাখতে হয়। রেখেই না হয় দিলাম। খুব শীঘ্রই নিজের মনের কথাগুলো সামনাসামনি বলে দিব। তখন না হয় নিজের চুরি পরা হাত দিয়ে শক্ত করে আমার হাতটা ধরে নিও। কোনো কবি সাহিত্যিক তো আর আমি নই, তাই কবিতার ভাষায় নিজের মনের কথা বলতে পারবো না। শুধু তোমার কথা ভেবে মাঝে মাঝে গিটারে সুর তুলি। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। অন্তরা মুচকি হেসে চিরকুটটা হুডির পকেটে ঢুকিয়ে নেয়। রেডি হয়ে রওনা দেয় গন্তব্যস্থলে। কিরে, রেডি হলি? শার্টের হাতা ফোল্ড করে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল ফারহান। ফারিও প্রায় রেডি হয়ে গিয়েছে। এখনই রওনা দিবে। এমন সময় ফারহানের মা মিসেস ফাল্গুনী বেগম একটা বাটিতে দই নিয়ে এসে দাঁড়ায়। মা, এখন এসব মুখে দিতে ইচ্ছে করছে না। কোনো কথা না বলে 2 চামচ মুখে দিয়ে দিচ্ছি, খেয়ে নে। মিষ্টি খেয়ে বের হওয়া ভালো। তুমিও না? এসব কিসের কুসংস্কার যে বিশ্বাস করো? কি কুসংস্কার মনে হয় তোর এসব? এখন বের হবি তাই রাগ হলাম না, কিন্তু আর একটা কথা মনে রাখ। কি বলেছিলাম রাতে, মনে আছে? হ্যাঁ মা, মনে আছে। তোমার যেই মেয়ের সাথে ইচ্ছে বিয়ে দিয়ে দাও। ছবিটা দেখলাম তো, পছন্দ হয়েছে। তুমি কি উত্তর শুনলে খুশি হবে? সেটাই ধরে নাও। তবে কিন্তু এই মেয়েটাই ফাইনাল। পরে কিন্তু কথা ঘুরাতে পারবি না। তোর পছন্দ থাকলে বল। ফারহান কিছুক্ষণ ভেবে একটা রহস্যময়ী হাসি দিয়ে বাড়ি থেকে বের হলো। ফারিয়া আগে থেকে গাড়িতে গিয়ে বসে আছে। ফাল্গুনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, ছেলেকে একটা ভালো মেয়ে এনে দিতে পারলেই সে এবার শান্তিতে মুক্তি পাবে। বাসে বসে জানালায় হেলান দিয়ে বসে আছে অন্তরা। জেরিন তার পাশের সিটে বসে ঘুমোচ্ছে। অন্তরা চোখে ঘুম নেই। দিন দিন সে চিঠি পাঠানো লোকটা তার সব চিন্তা ভাবনায় বিরাজ করছে। তার মনেও যে লোকটার জন্য কত কথা জমে আছে। তবে সে যে জানে না মানুষটা কে, কোথায় তার ঠিকানা। চিঠির উত্তরগুলো যে জমে জমে পাহাড় তৈরি করে ফেলেছে। এমন সময় দৃষ্টি যায় ফোনের স্ক্রিনের দিকে। বিকেল হয়ে গিয়েছে। যেতে যেতে রাত হয়ে যাবে হয়তো। ওখানে কি কেউ ওদের রিসিভ করতে আসবে, নাকি দাঁড়িয়ে থাকতে হবে? ইস, ফোন নম্বরটা সত্যিই নিয়ে রাখা উচিত ছিল। সন্ধ্যা নেমে চারদিকে আঁধার ছেয়ে গেছে। গ্রামের একটা বাস স্টেশনে দাঁড়িয়ে আছে জেরিন ও অন্তরা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কিছুটা দেরিতেই পৌঁছেছে তারা। অন্তরা আবার ভালো করে কয়েকজনকে জায়গার নামটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটাই তো, কিন্তু এখন কি করবে? সবসময় সব ঝামেলায় কি আমাকেই ফেলবি?
ক্লান্ত কণ্ঠে বাস থেকে নামতে নামতে ফোনে বলল সায়ান। ওরও সাথে সাথে জবাব দিল। আরে ওই দিন তো নিজে থেকেই ওকে বাসায় দিয়ে আসতে চাইলি, আর আজকে নিয়ে আসতে পারবি না? কিছুটা আশ্চর্য হয়ে সায়ান বলল, মানে তুই আমাকে আসলে কাকে রিসিভ করতে বলিস? অন্তরাদেরকে। অরুর জবাব শুনে মুখে হাসি ফুটল সায়ানের। আগে জানলে হয়তো এত মানা করতো না সায়ান। মেয়েটাকে প্রথম যেদিন নীল শাড়ি পরা অবস্থায় দেখেছিল সেদিনই যেন ভালো লেগে যায় তার। একটা চায়ের দোকানের সামনে অনেক সময় যাবৎ দাঁড়িয়ে আছে অন্তরা আর জেরিন। রাতও হয়ে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা। অচেনা অজানা জায়গায় ভয় করছে খুব। এমন সময় হঠাৎ পরিচিত গলা শুনে পিছন ফিরে তাকায় অন্তরা। সরি, আসলে একটু দেরি হয়ে গেল। চলো গাড়িতে গিয়ে বসি। আপনি? হ্যাঁ, কেন? অন্য কেউ আসবে ভেবেছিলে? আরও আমাকে পাঠিয়েছে তোমাদের নিতে। অন্তরা আরো কিছু বলতে যাবে, কিন্তু জেরিন ওর হাত শক্ত করে ধরায় কিছু বলল না। মেয়েটা অল্পতেই ভয় পেয়ে যায়, রীতিমতো কাঁপছে। তাই অন্তরার হাত ধরে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। অন্তরা ওকে আশ্বাস দিয়ে গাড়িতে গিয়ে বসলো। একটা ছোট গাড়ি, অটোর থেকে বড়। গ্রাম অঞ্চলে হয়তো টমটম নামে পরিচিত, সঠিকটা জানা নেই অন্তরার। একপাশে 4 জন করে বসার সিট। অন্তরা আর জেরিন এক মহিলার পাশে গিয়ে বসলো। সায়ান অপর পাশে এক পিচি ছেলের সাথে আড্ডা দিতে লাগলো। এভাবে নানান আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায়। ছোট্ট গাড়িটা এখন বড় রাস্তা ছেড়ে জঙ্গলের পাশে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে। খুব শুনশান জায়গা। তবে এত কিছুর মাঝেও অন্তরা বেখেয়ালি হয়ে যেন অন্য কিছু ভাবছে। হয়তো সে চিরকুটওয়ালা ছেলেটার কথা। কিছু কিছু মানুষ মনের অজান্তেই যে মনের মাঝে বাসা বেঁধে ফেলে, হয়তো এটাই তার প্রমাণ। ফিরতে ফিরতে প্রায় অনেকটা রাত হয়ে এসেছে। বাড়িতে এখনই কেমন লোকজন, আত্মীয় স্বজন ভরে গিয়েছে। কাল বাদে পরশুই যে গায়ে হলুদ। কত আয়োজন। বেশ বড় বাড়ি অরুদের। 3 গৃহস্থ। 3 পাশে দোতলা করে অরুদের বাবা চাচাদের বাড়ি। মাঝখানে বড় উঠান। বাড়ির পিছনে বড় পুকুর। তারপরে কয়েকটা ফসল জমি পার হলে চা বাগানের সমাহার। তবে কোনো কিছু ঘুরে দেখা হবে না এখন। সবাই আস্তে আস্তে যে রাত হয়ে গিয়েছে। সবাই খুব ক্লান্ত। অন্তরা আর জেরিনকে থাকার জন্য একটা রুম দেওয়া হয়েছে। সাথে ফারিয়াও থাকবে। ফারিয়া তো অন্তরাদের দেখে খুব খুশি। আড্ডা দেওয়ার জন্য আর ঘোরার জন্য সাথী পেয়ে গিয়েছে বলে কথা। অন্তরাদের দোতলায় একটা রুম থাকতে দেওয়া হয়েছে। জানালাটা খুললে বাড়ির বড় উঠোন দেখা যায়। এত রাতেও যেন বিকেলের মতো সব লোকজন দিয়ে ভরা। অনুষ্ঠান বাড়িতে এমনই হয়। রাতেও বাচ্চাদের চিল্লাচিল্লি কম হয় না। না জানি আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। এই রুমটাই দেয়া হলো আমায় থাকতে। ফারহান বেশ রাগী কণ্ঠে বিছানা গুছাতে গুছাতে কথাটা বলল। কথাটা যে সায়ানকে উদ্দেশ্য করে বলেছে তা অবশ্য বেশ বুঝেছে সে। ভাবতেও অবাক লাগে। একসময় এই ছেলে দুটো একজন আরেকজনের জন্য কলিজার টুকরাটা পর্যন্ত দিয়ে দিত, যাকে বলে কলিজার বন্ধু। আর এখন একে অপরকে এক রুমও সহ্য করতে পারছে না। অতীতের কিছু স্মৃতি যে খুব বাজেভাবে ফারহানকে তাড়া করে বেড়াচ্ছে। কেন রে, তোর কি মনে হয় রাতে তোর মতন হ্যান্ডসাম ছেলেকে একা পেয়ে আমি ইজ্জত লুটে খাবো? কথাটা বলে ঠোঁট কামড়ায় হাসি আটকানোর চেষ্টা করতে থাকে সায়ান। ফারহানের মেজাজটা আরো বিগড়ে যায়। সেও খাটে বসে পা থেকে শু খুলতে খুলতে বলে, এ তো মেয়েদের ক্রাশ সিঙ্গার সায়ান চৌধুরীর। আশা করি এতটা অধপতন হয়নি যে এখন ছেলেদেরও শান্তি দিবে না। যাই বলিস, তুই কিন্তু এতদিন যাবৎ আমার প্রতি ঘৃণাটা একটুও কমানোর চেষ্টা করিসনি। ভাবতেই অবাক লাগে, এই আমাদের বন্ধুত্ব এক সময় সারা ভার্সিটিতে বিখ্যাত ছিল। তোর সাথে কথা বলার রুচি আমার একদমই নেই সায়ান। আরিয়ানটা যে কেন এসে পৌঁছালো না? তাহলে ওর সাথে থাকতি বুঝি? যাই বলিস, এত বছরে সব বদলালেও একটা জিনিস কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে। কি? তোর মোজার গন্ধ। ফারহান রাগে পায়ের মোজাটা সায়ানের নাকের উপর ফেলে শুয়ে পড়ল। অন্তরা সায়ানের সাথে এসেছে এটা জানার পর থেকে রাগটা আরো বেড়ে গিয়েছিল তার। সায়ান বেচারা তো জানালা দিয়ে ওয়াক থু করতে করতে শেষ। এভাবে এক একটা অসম্পূর্ণ কথোপকথন দিয়েই রাতটা পার হয়ে গেল। সকালে চারপাশে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বিরাজমান। বাড়ির মহিলারা সকাল সকাল নানান কাজে ব্যস্ত। রুটি, গরুর মাংসের কালো ভুনা আর চা আজকে সকালের নাস্তার মেনু। অন্তরা সকাল সকাল উঠে দেখে জেরিন আর ফারিয়া ঘুমাচ্ছে। হাত মুখ ধুয়ে একটা হুডি পরে বাড়ির পিছনের বাগানটায় চলে আসে। কি সুন্দর রিফ্রেশ করে দেওয়া বাতাস। মনে হয় এই বাতাস পুরো শরীরকে সতেজ করে সব রোগবালাই দূর করে দিয়েছে। এসব ভাবতে ভাবতে একটা বড় তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ায় অন্তরা। মনে মনে ভাবলো, সবাই না বলে তেঁতুল গাছে ভূত থাকে। ইস, একবার যদি ভূতটাকে দেখতে পেত। এমন সময় পিছে কারো উপস্থিতি অনুভব করে পিছ ফিরে তাকায় সে। আচমকা কাউকে দেখে চোখ মুখ খিচে চিৎকার করতে যায়, কিন্তু কিছু সময় বুঝতে পারে তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না।
চোখ খুলে দেখে ফারহান তার মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে আর বলছে, পাগল মেয়ে একটা, এত জোরে চিৎকার করতে যাচ্ছিলে কেন? সবাই এসে তো আমাকে ধরে বলতো কি জানি করেছি আমি। অন্তরার জবাব না পেয়ে ফারহান কিছুটা রেগে বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? একটু আগে নিজেই তো বলছিলে তেঁতুল গাছের ভূত দেখার শখ, এখন মানুষ দেখেই ভয় পাচ্ছ। অন্তরা বেচারির এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখের ইশারায় বলল হাতটা মুখ থেকে সরাতে। ফারহান নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেল। সে এতক্ষণ ওর মুখ চেপে ধরে ওকে কথা বলতে বলছে। সাথে সাথে ফারহান হাত সরিয়ে নিয়ে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। এবার অন্তরার জবাব দেওয়ার পালা। আমি যদি বুঝতাম আমার পিছু মানুষ আছে তাহলে তো চিল্লাচিল্লি করতাম না। এভাবে হাতির মতো পিছে এসে দাঁড়ালে কে ভয় পাবে না শুনি? আমাকে হাতি মনে হয়? হ্যাঁ হয়। কথাটা বলে অন্তরা একটা ভেঙচি কাটলো। ফারহান হাঁ করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি ক্লাস 5-এর বাচ্চা নাকি? মুখ ভেঙচি দিল। ফারহান এবার চাদরটা আরেকটু ভালো করে পেঁচিয়ে হঠাৎ অন্তরের পিছনের গাছটা হাত রাখলো। অন্তরের দিকে কিছুটা ঝুঁকে আচমকে এমন হয় অন্তরা কিছু বলার সুযোগ পেল না। সকালের দমকা শীতল হাওয়ায় কিছুটা কেঁপে উঠল সে। খোলা উস্কো খুস্কো চুলগুলো সামনে দিয়ে উড়ে ফারহানের নাক মুখে পড়ছে, কিন্তু এতে ফারহানের কোনো প্রতিক্রিয়া নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মানুষটার চোখের দিকে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ফারহান বলে উঠল, এখন ভয় করছে না? একটা ছেলে তোমার এতটা কাছে চলে আসলো। না। মুখ ফসকে কথাটা বলে নিজেই লজ্জায় পড়ে যায় অন্তরা। ইসশিট, সামনের মানুষটার সামনে দুর্বলতা দেখানোটা একদম ঠিক হবে না, কোনোভাবেই না। ফারহান ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলল, থাক, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। আমি তো নাস্তা করার জন্য ডাকতে এসেছিলাম, রুমে যাও, তোমার জন্য অরুর মা খাবার পাঠিয়েছে। অন্তরা আর কিছু না বলে এক প্রকার ছুটি সেখান থেকে চলে আসলো। ফারহান দাঁড়িয়ে একা একা হাসছে আর গাছটার সাথে হেলান দিয়ে কিছু একটা ভাবছে। আজ বিকেলে ঘুরতে গেলে মন্দ হয় না। দুপুর গড়িয়ে সময়টা এখন বিকাল, চা বাগান ঘুরতে যাবে সবাই। ওরও চাইলেও সবার সাথে যেতে পারছে না। কাল বাদে পরশু বিয়ে যে মেয়ের, সে যদি বাড়ির বাহিরে বের হয় লোকে তো কথা শোনাবেই। তবে বাকি সবাই যেতে পারবে বলে ভেবে খুব খুশি। আজ সকাল সকাল আরিয়ানও চলে এসেছে। ডাক্তার মানুষ চাইলেই তো আর ছুটি পায় না, তাই ও গতকাল আসতে পারেনি। জেরিন আর আরিয়ান একসাথে আগে আগেই হাঁটছে। পিছনে ফারিয়া, সায়ান, ফারহান, অন্তরা সবাই একসাথে এগুচ্ছে। অরুদের বাড়ি থেকে আধা ঘন্টার পথ হাঁটলেই বড় চা বাগানের মেলা। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই চা বাগানে কাজ করছে। অন্তরা এসে সবার সাথে কিছু ছবি তুলে নিল। ফারিয়াও তাদের সাথে হাত মিলিয়ে কিছু হেল্প করে দিচ্ছে। ফারহান আর সায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তরার দিকে। কিছুক্ষণ পর সায়ানের দিকে তাকাতেই ফারহানের একটু বিরক্তিকর অনুভব হলো। ও কেন অন্তরাকে দেখছে? অন্যের পছন্দের জিনিসের প্রতি তোর বরাবরই নজর দেওয়ার শখ। ফারহানের কথা শুনে সায়ান ভ্রুকুচকে ওর দিকে তাকায়, পাল্টা প্রশ্ন করে। মানে? ফারহানের মাঝে আগের ন্যায় কোনো ভাবান্তর নেই। সে এক দৃষ্টিতে অন্য জায়গায় তাকিয়ে আছে। কি হলো? অন্যের জিনিস বলতে তুই কি বোঝাতে যাচ্ছিস? তোর স্বভাবটা একটু বেশি বলে ফেলছিস না? সবকিছুর জন্য তো তোর কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আর নাটক করতে হবে না। এখন তো তুই নামি দামি গায়ক হয়ে গিয়েছিস। আমার মতো সাধারণ কেউ তোকে নিয়ে কি ভাবলো তাতে কি তোর আদৌ কিছু যায় আসে? ফারহান তার কথা শেষ করে সেখান থেকে অন্যত্র চলে গেল। সায়ান অনেকটা সময় চুপ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবলো, এই ছেলেটা সব সময় ওকে ভুলই বুঝে যাবে। ওদের মধ্যে সম্পর্কটা কেউ ঠিক করতেও পারবে না, কেউ না। এই অন্তরা, দেখো এই প্রজাপতিটা কি সুন্দর। ফারিয়ার কথায় তাড়াতাড়ি নিজের ক্যামেরাটা হাতে নিল অন্তরা। ধীরে ধীরে একটা ছোট ফুল গাছের পাশে এসে দাঁড়ালো। খুব সাবধানে ক্যামেরার ফোকাস ঠিক করে একটা ছবি তুলতে যাবে, ঠিক তখনই সায়ান পিছন থেকে বলে উঠল, তোমার বুঝি ফটোগ্রাফার হওয়ার খুব শখ? হঠাৎ আওয়াজ পেয়ে প্রজাপতিটা উড়ে গেল। অন্তরা সায়ানের দিকে এক বুক হতাশা নিয়ে তাকায়। উপস, সরি, ছবি তুলেছি, খেয়াল করিনি। ইটস ওকে। ওই বড় গাছটার ছায়া আসো, সবাই ওখানেই আছে। বাদাম কিনে নিয়ে এসেছে আরিয়ান, সাথে সবার জন্য চা। অন্তরা ও সায়ানের সাথে সবার কাছে গিয়ে বসলো। অন্তরা সায়ানের পাশে বসাটা যেন সহ্যই হচ্ছে না ফারহানের। মুখে কি তার রাগটা পরিষ্কার ফুটে উঠেছে? তবে কি ফারহান অন্তরাকে ভালোবেসে ফেলেছে? যে ছেলেটা কোনো মেয়েদের সহ্যই করতে পারতো না, সে কি তবে কোনো মেয়ের মায়াতে আটকেছে? সায়ান বিষয়টা নিয়ে বেশ ভাবছে। তাদের দুই বন্ধুর সবসময় এক জিনিসই ভালো লাগতো। এখন কি তবে তাদের পছন্দের মানুষটাও এক? এমন সময় আরিয়ান বলে উঠল, গাইস, মনে আছে ভার্সিটিতে থাকতে আমরা ফ্রেন্ডরা কোথাও ঘুরতে আসলে কোন গানটা গাইতাম? ফারহান আর সায়ান একসাথে বলে উঠল,
কফি হাউস? তবে চল, আজ আবার স্মৃতিচারণ হয়ে যাক। ফারহান গিটারে সুর তুলতে লাগলো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। বিকেল গড়িয়ে রাত নেমেছে। চারপাশের পরিবেশটা যথেষ্ট রোমাঞ্চকর। অরুদের দোতলা বাড়ির ছাদটা টিনের তৈরি। অন্তর একবার ভাবছে ছাদে উঠবে, একবার ভাবছে উঠবে না, যদি ভেঙে যায়। অথচ সবাই বলছে উঠলে কিছু হবে না। কি করবে বুঝতে না পেরে শেষমেশ সিঁড়ির ওখানেই দাঁড়িয়ে রইল সে। এভাবে গম্বুজের মতো দাঁড়িয়ে থাকবেন নাকি কাউকে যেতে দিবেন? ফারহানের গা ছাড়া কথা শুনে বেশ অনেকটা মেজাজ বিগড়ে যায় অন্তরার। এই লোকটা এমন কেন? কি হলো? কথা কি আরবি ভাষায় বলতে হবে? আরে আজব তো, একটু দাঁড়িয়েছি বলে কত কথা। যান, সরে যাচ্ছি। উপরে উঠে পড়ে গিয়ে আসমানে চলে যান। শোনো মেয়ে, এই ছাদ তোমাদের শহরের ফ্ল্যাটের ছাদের চেয়েও শক্ত। উঠেই দেখো। প্রয়োজন নেই, আপনি যান। ফারহান এক পলক অন্তরাকে দেখলো, তারপর হঠাৎ ওকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। আরে আরে, কি করছেন? ভয় পেও না, বিশ্বাস রাখো আমার উপর। অন্তরা কিছু বলতে যেও পারছে না, গলায় কথাগুলো যেন আটকে আছে। সে শক্ত করে ফারহানের পাঞ্জাবিটা আঁকড়ে ধরে আছে, চোখ মুখ খিচে বন্ধ করে আছে। ভয় করছে খুব, যদি পড়ে যায়। তবুও কেন যেন ফারহানের উপর আলাদা একটা বিশ্বাস আছে তার। হঠাৎ ফারহান বলে উঠল, এবার চোখটা খুলে ওই দিকে তাকাও। অন্তরা ধীরে ধীরে চোখটা খুলে ফারহান ইশারা করে অন্যদিকে তাকাতে বলে। অন্তরাও নিচের দৃষ্টি সেদিকে দেয়। ওই তো আকাশে পূর্ণিমা চাঁদটা কত সুন্দর। আজকের চাঁদটা খুব সুন্দর, তাই না? এভাবে দুজনে কতক্ষণ ছিল কারো জানা নেই। একটু পর ফারহান অন্তরাকে দাঁড় করায় আর বলে, দেখেছো, বলেছিলাম না পড়বে না। এখানে না আসলে এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারতে। অন্তরা মাথা নাড়িয়ে বুঝালো না। তারপর কাঁধে ঝুলানো ক্যামেরাটা দিয়ে কয়েকটা সুন্দর ছবি তুলে নিল। ফারহান ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি সবসময় এত ছবি তুলতে থাকো কেন? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। যদি কখনো আমার কিছু হয়েও যায়, আমার কাছের মানুষগুলো যেন এই জীবন্ত ছবিগুলোতে আমাকে অনুভব করতে পারে। অরু নিজের রুমে জানালায় বসে বসে চাঁদটা দেখছে আর ভাবছে আর একটা দিন পর সে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। এমন এক নতুন অধ্যায় পা রাখবে, সেখান থেকে হয়তো আর পিছনে পৃষ্ঠায় যাওয়া যাবে না। আচ্ছা, মানুষটা কি অরুকে তার অর্ধাঙ্গিনী হিসেবে সারাটা জীবন ভালোবাসার আর সম্মান দিবে, নাকি নিজের তুচ্ছ একটা ব্যবহার করা জিনিসের মতো ট্রিট করবে? নতুন পথ চলাটা কেমন হবে? বিয়ের কয়েক বছর পর আবার কোনো প্রাক্তনের কাছে চলে যাবে না তো? ইস, অরু আর ভাবতে পারছে না। এমন সময় ফোনের আওয়াজ পেতে হাতে নেয় ফোনটা। কোনো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। অরু ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এত তাড়াতাড়ি কণ্ঠ ভুলে গেলে হবে? এখন থেকে তো এই কণ্ঠটাই সবচেয়ে বেশি শুনতে হবে। আহনাফ? বাহ, চিনতে পেরেছেন তবে। একটা কথা জিজ্ঞেস করার জন্য কল করেছিলাম। কি? ছাদটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলেন। একটা না 10টা বলেন। আপনি ওই দিন প্রশ্ন করেছিলেন আমি ভার্জিন কিনা। যদি বলি না, তবে কি করবেন? অরুর কথা শুনে আহনাফ হাসছে। আজব, হাসছেন কেন? বলুন কি করবেন। আমি জানি তুমি কেমন মেয়ে। তাহলে সেদিন অমন একটা কথা বললেন যে? আচ্ছা চলো, তোমাকে একটা গল্প শোনাই। অনেক দিন আগের কথা। তখন নতুন নতুন আমি ভার্সিটিতে প্রফেসর হয়েছি। তো একদিন ভার্সিটিতে যাওয়ার পথে আমি একটা মেয়েকে দেখতে পাই। শ্যামবরণ গায়ের রং, নীল শাড়ি গায়ে, চোখে টানা টানা কাজল, চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উঠছে। মেয়েরা কিছু পথশিশুকে খাবার দিচ্ছে। কি মিষ্টি ব্যবহার! প্রথম দেখাতেই অসম্ভব ভালো লেগে যায় আমার। পরে খোঁজ নিয়ে জানলাম মেয়েটা কোনো এজেন্সিতে কাজ করে। খোঁজ নিয়ে ধীরে ধীরে ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিল, আসলে বুঝতেই পারিনি। প্রায় মেয়েটাকে চিঠিও পাঠাতাম। এতটা সময় চুপ করে সবটা শুনছিল অরু। চোখের কোণে কিছুটা জল জমেছে। একটা মানুষ তাকে কতটা ভালোবাসে, অথচ সে জানতোই না তার কাছে প্রায় অপরিচিত কারো কাছ থেকে চিঠি আসতো। চট্টগ্রামে ক্যাম্পিং করার সময় নীল ডাকঘরে তার নামে কয়েকটা চিঠি এসেছিল। অরু কিছু না বলে ফোনটা কেটে দিল। মেয়েরা আসলেই বেশ অদ্ভুত, অল্পতেই বেশ আবেগে জড়িয়ে পড়ে। এখন তার সেই চিঠিগুলো সব খুলে দেখার সময়, তারও মায়ায় জড়ানোর সময়। অন্তরা রাতের খাবার শেষে মাথা ব্যথার ওষুধটা খেয়ে নিল।
এবার ঢাকা গিয়ে বড় একজন ডাক্তার দেখাতেই হবে। দিন দিন যন্ত্রণাটা বেশি বেড়ে যাচ্ছে। নামাজ আদায় করে সে শুয়ে পড়ল। এদিকে জেরিন এখনই সব লেহেঙ্গা জুয়েলারি রেডি করে রাখছে। কালকেই গায়ে হলুদ বলে কথা, সাজতে হবে সুন্দর করে, যেন ডাক্তার সাহেব হার্ট অ্যাটাক করে নিজেই পেশেন্ট হয়ে যান। এদিকে ফারহান পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে ভাবছে আর গান শুনছে। আজ অরুর গায়ে হলুদ। সকাল থেকে বাড়িতে নানান আয়োজন করা হচ্ছে। এখন সময়টা রাত 8টা। বাড়ির পিছনে বাগানের পাশে বড় করে প্যান্ডেল সাজানো। একটা ছোট মঞ্চে অরু হলুদ শাড়ি পরে চুপ করে বসে আছে। সবাই বক্স বাজাচ্ছে, নাচ গান করছে। ছেলে বাড়ি থেকে কয়েকজন হলুদ নিয়ে এসেছে মেয়ের জন্য। অন্তরা একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে তার গোল্ডেন কালার লেহেঙ্গা, হাত ভর্তি হলুদ চুড়ি, কানে ঝুমকা, মাথায় একপাশে একটা টায়রা, তবে মুখে তেমন একটা মেকআপ নেই। এত সাজ, এত আনন্দের মাঝেও অন্তরার ভালো লাগছে না। কেন যেন খুব খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। ফারহান একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। ওইদিকে বরপক্ষ থেকে আসা কয়েকজন মেয়ে সায়ানকে ঘিরে ধরেছে। বেচারার সাথে সেলফি তোলা থেকে শুরু করে একের পর এক প্রশ্ন করে বিরক্ত করে ফেলছে। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, সায়ানকে কি তার সাহায্য করা উচিত? আরে বিআই সাহেব, লাড্ডু তো খেলেনি না, নেন আমি নিজ সাথে খাইয়ে দিচ্ছি। একটা চিকন করে মেয়ে সায়ানের সামনে লাড্ডু এনে কথাগুলো বলল। ওই মেয়েটা সায়ানকে খুব জ্বালাতন করছে। সায়ানের ইচ্ছে করছে কষিয়ে একটা থাপ্পড় মেরে রাগটা কমাতে, কিন্তু পারছেও না। ওইদিকে আরিয়ান আর জেরিন দুজনে আইলোরে নয়দামান গানটাতে নাচতে শুরু করে দিয়েছে। তোর বউ ডাকছে আর তুই এখানে বসে আছিস। ফারহানের কথা শুনে সব মেয়েরা সায়ানকে ছেড়ে ফারহানের দিকে তাকায়। সায়ানও ওর মুখে কথাটা শুনে হাঁ হয়ে যায়। ওর আবার বউ আসলো কোথা থেকে? পরক্ষণে বুঝতে পেরে নিজেও তাল মিলিয়ে বলতে থাকে, আরে আমি তো ভুলেই গিয়েছি, বউটা আমার আবার রাগ করবে এখন না গেলে। আচ্ছা গাইস, আমি যাচ্ছি। একটা মেয়ে সাথে সাথে বলে উঠলো, সায়ান চৌধুরী বিয়ে করেছে, অথচ মিডিয়া কোনো নিউজই বানালো না। সায়ান শান্ত গলায় উত্তর দিল, আমি বারণ করেছিলাম, কিছুদিন পরে জানাবো। এখন তবে আসি। এ কথা বলে সায়ান ফারহানের হাত টানতে টানতে স্টেজ থেকে দূরে নিয়ে এলো। বাঁচালি আমায়, থ্যাঙ্কস। এত ন্যাকামি করতে হবে না। আচ্ছা, আমরা কি আগের মতন বিএফ হতে পারি? আর কতদিন রাগ করে থাকবেই আমার উপর? এবার অন্তত রাগটা কমা। আমিও ভেবেছি তোর উপর আর রাগ করে থেকে লাভ নেই। কি সত্যি? তোর উপর রাগ হয়ে থাকার মূল কারণ ছিল সেদিন গানের কম্পিটিশনে তুই আমার লেখা গান আমার অনুমতি ছাড়াই গেয়েছিলি আর ফার্স্টও হয়েছিলি, যার কারণে আজ তোর এত নাম ডাক। কিন্তু সেলিব্রিটিদের জীবনেও যে খুব জ্বালা, তোকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে না। ধন্যবাদ। আমি সত্যি মন থেকে এতদিন খুব অনুতপ্ত ছিলাম। তবে আমার একটা কথা রাখবি? বল কি? অন্তরার থেকে দূরে থাকবি। সায়ান বুঝলো ফারহান কেন এই কথা বলেছে। সে যে অন্তরার প্রতি দুর্বল হচ্ছে সেটা ফারহানের পছন্দ না। হয়তো ফারহান নিজের অজান্তেই অন্তরাকে ভালোবেসে ফেলেছে। সায়ান এখন আর চায় না একটা মেয়ের জন্য তাদের বন্ধুত্বটা আবার খারাপ হোক। সে না হয় গোপনে সর্বদা ভালোবেসে যাবে। সবার ভালোবাসা পূর্ণতা পেতে নেই। আমরা প্রত্যেকেই হয়তো কারো ভালোবাসার গল্পে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না। কি রে, কিছু বলছিস না যে? তোর কথা মেনে নিলাম। পরের দিন সকালে আজ ওরও একটা লাল বেনারসি পরেছে, পায়ে আলতা, দুহাত ভর্তি মেহেদি, গয়নাও কম পরেনি। দেখতে পুরো লাল টুকটুকে বউয়ের মতোই লাগছে। জেরিন একটা সুন্দর গোল জামা পরেছে আর অন্তরা পরেছে সেই ব্রাইডাল গাউনটা, যাতে করে ওকে দেখতে খুব সুন্দর লাগছে। সবাই অপেক্ষা করছে বর কখন আসবে। অন্তরা অনেক খুঁজে একটা মাল্টিফ্লাগ পেল। নিজের হেয়ার ড্রায়ারের তারটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে চুলগুলো শুকাতে যাবে, তখনই কারো কথা শুনে থেমে গেল। ফারহান পিছন থেকে বলছে, কি মাখো চুলে, এত ঘ্রাণ কেন? অন্তরা ফারহানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, মানে? ফারহানের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, সত্যি বললাম, নেশা ভরা ঘ্রাণ আছে। আপনার মনের ভুল হয়তো। মেয়েদের চুলে আলাদা কোনো গ্রান থাকে না। তাহলে গল্পকার উপন্যাসিকরা যে বলে? সেটা আলাদা ব্যাপার। আমরা যে মানুষটাকে ভালোবাসি তার সব কিছুই আমাদের ভালো লাগতে শুরু করে। মনে হয় সে সবার থেকে আলাদা, সেক্ষেত্রে চুলের গ্রান পাওয়া অস্বাভাবিক কিছু না। ফারহান আর কিছু না বলে আগের ন্যায় হেলান দিয়ে দাঁড়িয়ে অন্তরাকে দেখতে থাকে। মেয়েটাও হয়তো ওর মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পারছে, নাকি শুধু এমনিতেই বলল। মেয়েটা তো চায় সেই চিঠি পাঠানো ব্যক্তিটা নিজে এসে সামনে দাঁড়িয়ে তাকে ভালোবাসার কথাটা বলুক।
ফারহানের খুব করে ইচ্ছে করছে এই চুলগুলোতে মাথা ডুবিয়ে মনের কথা বলে দিতে। মনে হচ্ছে এখন না বলে সব হারিয়ে যাবে। পরেই আবার ভাবলো সামনে তো সময় অনেক আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। এই অনুষ্ঠানের ঝামেলাটা একবার শেষ করে শহরে ফিরুক, এক মুঠো কাঠগোলাপ হাতে নিয়ে সামনে দাঁড়াবে ওর। নিজের মনে থাকা প্রতিটা কথা ওকে বলবে। আর যে তর্স হচ্ছে না, একদমই না। একটা বড় চা বাগানের পাশে একটা সরু রাস্তা, দুপাশে গাছগাছালিতে ভরপুর। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অন্তরা। একা একা বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বিকালে ঘুরতে এসেছে অন্তরা। একটু আগেই অরু তার হবু বর আহনাফকে বিয়ে করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের সে কি আহাজারি, এত লোকের মাঝেও কেন যেন কোনো কিছু ভালো লাগছে না অন্তরার। গতকাল একটা বাজে স্বপ্ন দেখেছে সে। তার মৃত দাদি একটা পাঞ্জাবিতে লাল রঙের পানি ছিটে দিচ্ছে। অন্তরা ভালো করে খেয়াল করে দেখে পাঞ্জাবিটা ফারহানের। এরপর লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। কত বাজে একটা স্বপ্ন। এই স্বপ্নর মানে অন্তরার জানা নেই, তবে সে জানে নীল ডাকঘরের সামনে প্রথম দেখা এই ছেলেটাকে সে হারাতে পারবে না, একদমই না। কার কথা ভাবছো? হঠাৎ কারো কণ্ঠ পেয়ে পিছন ফিরে তাকায় অন্তরা। কিছুটা দূরে ফারহান পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, সাদা শার্ট পরে। এই রঙের ছেলেটাকে একটু বেশি মানায়। অন্তরা একটা আজব প্রশ্ন করে বসে ফারহানকে, বলে, আচ্ছা বলুন তো, সাগরের আকাশের মাঝে কোনটা বড়? কেন আকাশ? ভুল বললে মিস্টার। চিঠি পাঠানো মশাই, সাগরই বড়। ফারহান ওর কথা শুনে কিছুটা অবাক হয়। অন্তরা কি তবে বুঝে গিয়েছে চিঠিগুলো ফারহানের দেয়া? আসলে অন্তরা শুরু থেকে একটু সন্দেহ ছিল, পরে চোখে চোখে রেখে সবটা বুঝে যায় সে। তবে বারবার স্বপ্নের কথা মনে হতে থাকে। আচ্ছা, সত্যি কি ভবিষ্যৎ দেখা যায় কখনো কখনো স্বপ্নে? আল্লাহ ভালো জানে। ফারহান কথা বলতে বলতে তার দিকে এগুচ্ছে। অন্তরা এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। এমন সময় হঠাৎ খেয়াল করলো একটা বড় গাড়ি তেড়ে আসছে ফারহানের দিকে। কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে ফারহানকে একটা ধাক্কা মারে। কিছুটা দূরে ছিটকে পড়ে গিয়ে ফারহান অন্তরার দিকে তাকায়। গাড়িটা ওকে চাপা দিয়ে চলে গিয়েছে। ফারহানের সাদা শার্ট রক্তে লাল হয়ে আছে। এক নিমিষে যেন সবটা শেষ। অন্তু, আল্লাহ, এইসব কেন হলো? ফারহান দৌড়ে যায় অন্তরার কাছে। মেয়েটা শেষ নিঃশ্বাস ছাড়ার আগে কাঁপা কাঁপা গলায় বলে, আমিও আপনাকে প্রচন্ড ভালোবাসি চিঠিওয়ালা, তবে কিছু জিনিস উপরওয়ালা আমাদের ভাগ্যে রাখে না। আমাকে ভুলে। কথাটা আর শেষ করতে পারে না সে, চলে যায় চিরদিনের জন্য। ফারহান মৃতদেহটা জড়িয়ে দিয়ে চিল্লিয়ে কাঁদতে থাকে। সবটা শেষ হয়ে গেল। আজ অনেক বছর পর চট্টগ্রামে বেড়াতে এসেছে ফারহান ও তাদের ক্যাম্পিং এর সবাই। এখন আর আগের মতো সে সাথে গিটার রাখে না। সবাই আগের মতোই আছে, শুধু বদলে গিয়েছে ফারহান। এত বছরেও বিয়ে করেনি সে। তার জীবনটা যে এখনো থমকে আছে। তার আর এক মুঠো কাঠগোলাপ নিয়ে মনের কথা বলা হয়ে উঠল না। এজন্য সময় থাকতেই মনের কথা বলে দিতে হয়, নয়তো কখন কি হয়ে যায় কারো জানা নেই। ভাগ্যের উপর কারো হাত থাকে না। সেই দিন অন্তরার মৃত্যুর পর ওর মা বাবাও পুরো ভেঙে পড়েছিল। ফারহান শুধু দূর থেকে দেখেছে। প্রেমিকার মৃত্যুটা হয়তো এই জন্য স্ত্রীর মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক বলে গণ্য করা হয়। স্ত্রীর মৃত্যুতে অন্তত লাশের প্রতি অধিকার থাকে, প্রেমিকার মৃত্যুতে তাও থাকে না। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেল। আর কতদিন এভাবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবি? জীবনটা অনেক বড় ফারহান। আরিয়ানের কথায় ওর দিকে তাকায় ফারহান। চোখের কোণে পানি জমেছে। আরিয়ান কি করে বুঝবে তার কষ্টটা? সে তো তার ভালোবাসার মানুষকে ঠিকই বিয়ে করেছে। সবাই সবার জীবনে এগিয়ে গিয়েছে, শুধু থেমে আছে ফারহান। হয়তো আরো 100 বছর পরেও সে এভাবেই থেমে থাকবে। ফারহান আরিয়ানকে কিছু না বলে নীল ডাকঘরটার দিকে যায়। কিছুদিনের মধ্যে এই ডাকঘরটা ভেঙে ফেলা হবে। এখন আর কেউ স্মার্টফোনের যুগে চিঠি পাঠায় না। এই ডাকঘরটা এখন আর কেউ ব্যবহার করে না। ফারহান তবুও কি মনে করে অন্তরার জন্য একটা চিঠি বক্সটাতে ফেলে দেয়। অন্তরাকে পাঠানো ফারহানের শেষ চিঠিটা। অপ্রিয় মাথা মোটা, কেমন আছো? জানি আমাকে রেখে দিব্যি সুখে আছো। অপ্রিয় বললাম কেন জানো? কারণ তোমাকে আমার আর এখন মনে পড়ে না। শুধু সকালের ধোয়া ওঠা চা পানের অভ্যাসটা এখন আর নেই। আমিও এখন কফি খাই। কফির ধোঁয়ায় তোমার চেহারার ছাপটা দেখি। বারান্দায় যখন ফুল গাছগুলো তাদের সুবাস ছড়ায়, তখন কিছুটা তোমার চুলের নেশা ভরা ঘ্রাণ পাই। হাজার ভিড়ের মাঝেও যখন নিজেকে খুব একা লাগে, হাতটা শক্ত করে ধরার জন্য যখন কাউকে পাই না, তখন তোমার হাতের স্পর্শ কিছুটা অনুভব করি। এখন আর আগের মতো গুনগুন করে গান গাই না। শুধু মাঝে মাঝে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যাই, গাছের নিচে বসে তোমার প্রিয় গানটা শুনি। যখন কোনো নদী আর সাগরের জলের কাছে যাই, তখন শুধু
তোমার হাসিটাকে একটু ঢেউয়ের মাঝে দেখতে পাই। আজ বুঝতে পারলাম তুমি ঠিকই বলেছিলে, সাগর আর আকাশের মাঝে সাগরটাই বড়, কারণ তা তো এক বুক বিষণ্ণতার যন্ত্রণা নিজের মাঝে লুকিয়ে রাখতে পারে। ওই তো দূরেই আকাশটা সাগরের বুকে ডুবে গিয়েছে। তোমাকে এখন আমার সত্যি আর আলাদা করে মনে পড়ে না। আসলে যে মানুষটা আমাদের অস্তিত্বের সাথে পুরোপুরি মিশে থাকে তাকে আর আলাদা করে অনুভব করার প্রয়োজন নেই, একদমই নেই। এটাই হয়তো তোমাকে দেয়া আমার শেষ চিঠি। তোমার এই নীল ডাকঘরের শেষ চিঠিটা তোমার জন্যই দিলাম। জানি চিঠিটাতে কোনো ঠিকানা দেয়া হয়নি, তুমি যেখানে গিয়েছ তার যে কোনো ঠিকানাই নেই, তবু পাঠালাম। যেখানে আছো, যেভাবে আছো, ভালো থেকো। আমার দুর্ভাগ্যটাকে নিজের নামে করে নিলে তুমি, চাইলেও নিজের জীবনটা নতুন করে গোছাতে পারলাম না। গুছিয়ে দেওয়ার মানুষটাই যে আর নেই। শুধু প্রতি রাতে তাহাজ্জুদে তোমার কথা ভেবে কাঁদি। আমি তো তোমাকে হালাল করে পেতে চেয়েছিলাম, তবে উপরওয়ালা অন্য কিছু চাইতো। আমার খুব কষ্ট হয় অন্তরা, খুব কষ্ট হয়। তাও তোমার স্মৃতি নিয়ে জোর করে বেঁচে আছি। বুক ফেটে প্রতিনিয়ত কাঁদি আমি। একটা কথা আজ খুব করে বলতে ইচ্ছে করছে, যা তুমি সবসময় আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে। শুনবে? ভালোবাসি। এক যুগ পরেও নিজেকে নিজে এই একই কথাটা বলবো যে আমি আজও আমার এক বিরক্তিকর মাথামোটাকে অসম্ভব ভালোবাসি। ইতি, তোমার ভীষণ অপছন্দের কেউ। ফারহান চিঠিটা ফেলে সেখান থেকে চলে আসে। কিছু কিছু ভালোবাসার গল্প এমন অপূর্ণই থেকে যায়। তার মনে হয় এই বুঝি নীল শাড়ি পরিহিত কোনো মেয়ে তার সামনে এসে সেই দিনের মতো দাঁড়াবে আর প্রশ্ন করবে, মেইন রোডের রাস্তাটা কোন দিকে একটু বলে দিতে পারবেন?